তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে 6 নম্বর ক্লাস আর কি। তো এর আগের দিনে আমাদের যে ক্লাসগুলো ছিল, আমাদের ক্লাসগুলোতে আহ, আমরা ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করতেছিলাম। সো আমরা বলেছিলাম যে ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করা যায় মূলত 4টা পদ্ধতিতে। আরেকটা পদ্ধতি আছে, বাট সেটা আমাদের লাগবে না আর কি। প্রবাবিলিটি প্লট বলে এটা। ওদিকে আমরা যাব না, জাস্ট 4টা টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম হয়ে যেতে পারবো যে আমার ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কি নাই। তো আমরা প্রথমে মনে হয় শ্যাপিরো উইক নর্মালিটি টেস্ট করেছিলাম, আপনাদের কি মনে আছে এটা? তো কারো কি মনে আছে আপনাদের? ভাই কি শোনা যাচ্ছে? আপনাদের কারো কি মনে আছে কিছু এটা নিয়ে, নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা লাস্ট যে ক্লাসগুলো করেছিলাম? ভাই আমি একটু রেসপন্স চাচ্ছি আপনাদের কাছে। হ্যালো? ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। আসলে লাস্ট ক্লাসটা আমার মিস হয়েছিল, এই জন্য বলতে আচ্ছা, পারতেছি হ্যাঁ, না, আচ্ছা, তবে আমি নর্মাল আমি একটু ডিস্ট্রিবিউশন সম্পর্কে হালকা একটু ধারণা ছিল। আচ্ছা, আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন সেটাই বলতেছি যে আমাদের আমরা ভুলে গেছি কিনা বা অনেকদিন। আমি আমি এখন আপনাদের বলেছিলাম গ্রুপে যে আমাদের ক্লাসগুলো এখন রেগুলার হবে, হ্যাঁ। প্রতিদিন একদিন পর পর 9টার সময় হবে আর কি। সো ওই জিনিসটাই বলতেছিলাম যে আমরা এর আগে যে নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করছিলাম, সো আমরা মূলত নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করতে পারবো হচ্ছে 4টা পদ্ধতিতে। এর মধ্যে একটা হচ্ছে শ্যাপিরো উইক নর্মালিটি টেস্টের মাধ্যমে, হ্যাঁ। দেন হচ্ছে আমরা হচ্ছে বক্স প্লটের মাধ্যমে করতে পারবো। দেন হচ্ছে আমরা হিস্টোগ্রামের মাধ্যমে করতে পারবো, হ্যাঁ। হিস্টোগ্রাম, ওকে। দেন আরেকটা হচ্ছে কিউ কিউ প্লট, ওকে। কিউ কিউ প্লট। এই 4টা জিনিসের মাধ্যমে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করতে পারবো। সো আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন এর আগের ভিডিওটাতে, আমরা যে 5 নম্বর ভিডিওটা দেখি, ওখানে আমরা দেখিয়েছিলাম শেপের উইক নর্মালিটি টেস্টের মাধ্যমে কিভাবে আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করি। তো মেইনলি নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় যে আমরা একটু আহ, আমাদের একটু গুগলে যাব আমরা, এখানে একটু দেখি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন অফ এ ডাটা সেট, হ্যাঁ। আপনারা কেউ কোনো কিছু না বুঝলে কাইন্ডলি নক করবেন, হ্যাঁ। নর্মাল ডিস্ট্রিবিউশন অফ এ ডাটা সেট। সো আমরা এই ফিগারটা একটু যদি দেখি, আমরা এটাও দেখতে পারি, আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন এইটা দেখি। এই যে ফিগারটা আমরা দেখতেছি, এই ফিগারটা আমরা একটু দেখি এখানে। এই যে এক্সাম্পল অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এখানে কি হয়, যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে ডেটাগুলো, এগুলোর ফ্রিকোয়েন্সি গুলো কাউন্ট হয়, হ্যাঁ। কতবার কোন ডাটাটা কতবার আসছে আর কি, সেটার ফ্রিকোয়েন্সি কাউন্ট হয়। তো এই যে একটা আমরা দেখতেছি টিপিক্যাল একটা বেল শেপ, অর্থাৎ রিং বা বেল, ঘন্টার যে কাটা বাজানো, ঘন্টা যে বাজানো হয়, ঘন্টার উম, যে চোঙের মতো করে অংশ থাকে, এরকম থাকবে একটা বেল শেপ কার্ভ। এই যে এরকম করে, এইরকম করে, এরকম করে, এইরকম করে নামবে। এই তো এইটাকেই বলে মূলত নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ আর কি, বা এটা হিস্টোগ্রাম, ইটস এ কাইন্ড অফ হিস্টোগ্রাম। এখানে হচ্ছে যেটা হয় যে এই পয়েন্ট গুলো হচ্ছে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, হ্যাঁ। এটা হচ্ছে নর্মাল টিপিক্যাল একটা বেল শেপড কার্ভ শো করবে এরকম। এই জিনিসটাকে মেইনলি হিস্টোগ্রাম বলে। এখানে যেটা হবে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড একটা ডেটা সেটের বা একটা ডেটা ভেরিয়েবলের ক্ষেত্রে মিন ইকুয়াল মিডিয়ান ইকুয়াল মোড, অর্থাৎ গড় সমান হবে মধ্যক এবং প্রচুরক। কখনো কখনো যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেটা সেটটা না থাকে, তাহলে দেখা যাবে যে এই পিকটা, এই মাথাটা লেফট সাইডে এই দিকে সরে আসছে, অথবা এই পিকটা এই রাইট সাইডে সরে আসছে। সো
যদি পিকটা এই দিক দিয়ে সরে আসে তখন সেটা হবে লেফট স্কিউড। SKEWED, লেফট স্কিউড, হ্যাঁ। আর যদি এই পিকটা রাইট সাইডে সরে আসে তখন সেটাকে বলা হবে রাইট স্কিউড। In case of left skewed and right skewed, the data variable will not be normally distributed. Okay, in that case, median will be greater than mean and mode. এই জন্য একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা বলতেছি যখন কোন ডেটা ভেরিয়েবল, দ্যাট মিনস বা অর ডেটা অ্যাট্রিবিউটস বা কোনো একটা ডেটা সেটের যে কোনো একটা অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স যখন দেখা যাবে যে নর্মালি ডিস্ট্রিবিউটেড, ইন দ্যাট কেস উই ক্যান কল দ্যাট ডেটা ভেরিয়েবল অ্যাজ এ প্যারামেট্রিক ডেটা ভেরিয়েবল। ওকে, কোনো একটা ডাটা সেট যদি নর্মাল ডাটা সেটের যে কোনো একটা ভেরিয়েবল যদি নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলে আমরা সেটাকে বলি প্যারামেট্রিক ডাটা ভেরিয়েবল, প্যারামেট্রিক ডাটা। আর যদি না থাকে, নর্মালি ডিস্ট্রিবিউটেড না থাকে, তাহলে সেটাকে আমরা বলি নন প্যারামেট্রিক ডাটা। তো যেহেতু প্যারামেট্রিক ডাটা, এখানে একটু জিনিস আমরা খেয়াল করব, এটা একটু আমরা নোট ডাউন করে নিব। প্যারামেট্রিক ডাটা সবসময় মিন নিয়ে কাজ করে, মিন একটা ডাটার যে মিন বা গড় বা এভারেজ সেটা নিয়ে কাজ করে। আর আমরা যেটা বললাম যে কোন একটা ডেটা সেটের যে ভেরিয়েবল অর্থাৎ কোন একটা ডেটা সেটের যে নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল থাকবে সেইটা যদি লেফট স্কিউড অথবা রাইট স্কিউড হয়, অর্থাৎ এই যে পিক পিক যে পোর্শনটা এটা যদি লেফট সাইড বা রাইট সাইডে সরে যায়, তখন আমরা সেটাকে আমরা নট নর্মালি ডিস্ট্রিবিউটেড বলবো আমরা। ইন দ্যাট কেস মিডিয়ান উইল বি গ্রেটার দেন মিন আর মোড। দ্যাট মিনস মধ্যক যেটা ওই ডাটা সেটের যে, আমরা যদি একটা ডাটা সেটের যতগুলো ডাটা পয়েন্ট থাকবে সেগুলোকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, দ্যাট মিনস ছোট থেকে বড় অর্ডারে সাজাই, তাহলে মাঝখানে যে ভ্যালু সেটা হবে মিডিয়ান ভ্যালু, হ্যাঁ। তারপর হচ্ছে মধ্যক, আহ, গড়, মধ্যক, আরেকটা হচ্ছে মিডিয়ান মানে হচ্ছে মধ্যক, আর প্রচুরক একটা হচ্ছে মোড আর কি। প্রচুরক মানে হচ্ছে যে যে ডাটা পয়েন্ট গুলা বা যে অবজারভেশন গুলা বেশি পরিমাণে থাকে তাদেরকে বলে প্রচুরক বা মোড বলে, হ্যাঁ। আর মাঝখানে যে থাকে সেটাকে বলে মিডিয়ান ভ্যালু। আর গড় বা মিন এটা হচ্ছে অ্যাভারেজ, হ্যাঁ। সো যেহেতু নন প্যারামেট্রিক ডাটাতে মিন ইকুয়াল মুড ইকুয়াল মিডিয়ান হয়, অর্থাৎ মিন মিডিয়ান মুড এই তিনটা সমান থাকে, এই জন্য মূলত প্যারামেট্রিক ডাটা সেট ডিল করে মিন নিয়ে, আর নন প্যারামেট্রিক ডাটা সেট ডিল করে সবসময়, যেহেতু আমরা বললাম লেফট স্কিউড বা রাইট স্কিউড এরকম কোন একটা ডেটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে, যেহেতু মিডিয়ান ইজ গ্রেটার দ্যান মিন অ্যান্ড মুড ইন কেস অফ not normally distributed or in case of right or left skewed data variable, then we can call it as a non-parametric data variable. And in that case, I mean, in case of non-parametric data variable, we always count the median value for any kind of analysis, like different kinds of non-parametric tests, like Wilcoxon signed rank test, Kruskal-Wallis test. These are the non-parametric test. And in case of normally distributed data, আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কিছু টেস্ট করি, লাইক ANOVA itself is a kind of ANOVA parametric test, and t-test is, this is also one kind of parametric test. So এই যে টেস্ট গুলো এগুলো হচ্ছে based on mean, and non parametric test based on median. ওকে, এটা একটু আমরা খেয়াল রাখবো। সো আমরা এখন একটু যাই আমাদের ভাইয়া, ইয়েতে। নন প্যারামেট্রিক এগুলো একটু রিপিট করতে পারবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, শিওর, প্লিজ। নন মানে প্যারামেট্রিক, নেটের সমস্যার জন্য পারিনি। আচ্ছা আমি একটু আমার এখানে ফ্যানটা কমাই দিই, আমার ফ্যানটা মনে হয় একটু ডিস্টার্ব করছে। ওকে, নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে যেটা হয়, নন প্যারামেট্রিক মানে হচ্ছে ওখানে মিডিয়ানটা বেশি থাকে, মিডিয়ান ভ্যালুটা হচ্ছে মিন এবং মুডের চেয়ে বেশি হয়, হ্যাঁ। এবং মিন, মিডিয়ান, মুড এদেরকে মূলত বলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, হ্যাঁ। তো নন প্যারামেট্রিক টেস্টের ক্ষেত্রে যেমন ক্রাস্কাল ওয়ালিস টেস্ট, উইলকক্সান সাইন্ড র্যাঙ্ক টেস্ট, আমরা গুগলে বা ইয়াতে লিখলেই চলে আসবে আর কি, যে নন প্যারামেট্রিক টেস্ট, ডিফারেন্ট টাইপস অফ নন প্যারামেট্রিক টেস্ট, তখন নাম চলে আসবে অনেকগুলো। তো এই টেস্টগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানবো, যে কখন কি করতে হয় না করতে হয় সবকিছু। ওকে, সো যদি একটা ডেটা সেট নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে, ইন দ্যাট কেস আমরা সেটাকে নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটা ধরবো এবং সেটাকে প্যারামেট্রিক ডাটা বলবো। আর যদি নন প্যারামেট্রিক ডাটা হয় তাহলে সেটা, নন প্যারামেট্রিক ডাটা মানে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকবে না, তাহলে সেটাকে আমরা নন প্যারামেট্রিক ডাটা সেট বলবো। তো তখন আমাদের মেইনলি ডিসিশনটা হয় যে আসলে
প্যারামেট্রিক টেস্ট করব নাকি নন প্যারামেট্রিক টেস্ট করব, এটা ডিপেন্ড করে মূলত ডাটার নর্মাল ডিস্ট্রিবিউশনের উপরে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ডেটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার উপর বেস করে মূলত ডিসাইড করব আমরা কোন ধরনের অ্যানালাইসিস করব। হ্যাঁ, কোন ধরনের অ্যানালাইসিস করব, কোন ধরনের কোরিলেশন করব, সেই জিনিসটার ক্ষেত্রে। যেমন কোরিলেশন, কোরিলেশন ম্যাট্রিক্স ইজ এ কাইন্ড অফ প্যারামেট্রিক টেস্ট, কোরিলেশন ম্যাট্রিক্স। হ্যাঁ, কোরিলেশন ম্যাট্রিক্স। আবার যদি আমরা বলি কোরিলেশন ম্যাট্রিক্স, পিয়ারসন কোরিলেশন ম্যাট্রিক্স যেটাকে বলে পিয়ারসন কোরিলেশন ম্যাট্রিক্স। আবার স্পিয়ারম্যান, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন আছে, স্পিয়ারম্যান, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন করা হয় নন প্যারামেট্রিকের ক্ষেত্রে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা সবগুলাই দেখবো স্টেপ বাই স্টেপ। সো প্রথমে যেটা আমরা, এখন আমরা মেবি শেপের ওয়েট নর্মালি টেস্ট করেছিলাম এর আগের ক্লাসটাতে। সো আজকের ক্লাসগুলোতে আমরা দেখবো যে হাউ উই ক্যান মেক প্রিপেয়ার বক্স প্লট using the data set of iris, okay, box plot, then হচ্ছে histogram, then QQ plot. So these are the very important test for determining the normality of a data set. So আমরা একটু বক্স প্লটের দিকে যাব। ওকে, একটু বক্স প্লট থেকে আমরা দেখবো যে বক্স প্লটটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে। ওকে, সো প্রিপারেশন অফ এ বক্স প্লট। ওকে, প্রিপারেশন ওকে অফ এ বক্স প্লট। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা ডাটাটা নিয়ে নিই, আইরিস ডাটা সেট দিয়ে করবো। ওকে, একটু নিয়ে নিই আমরা, আমরা একটু ভিউ করি। হ্যাঁ, ভিউ লিখে আইরিশ, আইরিশ লিখলাম। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে আমার এখানে দেখেন একটা বিষয় খেয়াল করছেন যে আমার এখানে হিস্টোগ্রাম শো করতেছে। হ্যাঁ, আমার ডাটাগুলো, হ্যাঁ, এখানে শো করতেছে। সো এইটা আমার আসার কারণ হচ্ছে আমার এটা আপডেটেড ভার্সন দিয়েছি। আর এখানে চ্যাট টি আর একটা প্যাকেজ আছে, সিএসএটি, অর্থাৎ এটার সাথে চ্যাট জিপিটি কানেকশন আছে আর কি। তো ওটা পেইড ভার্সন হলে চ্যাট জিপিটি কানেকশন করা যায় এখানে। তো মেইনলি ওটার কারণে এই জিনিসগুলো আসতেছে। সো আমরা একটু দেখি। সো আমরা ডাটাটাকে আমরা কল করেছি আমরা আইরিস ডাটা সেট দিয়ে। আমরা প্র্যাকটিস করবো। আমরা অলরেডি ইতিমধ্যে জানি যে iris dataset is a flower related dataset where three types of flower are present, naming as or named as setosa, versicolor, and virginica. These are the three types of flower, and we have four numeric response variable: sepal length, sepal width, petal length, and petal width. So these are the four numeric response variable of three types of flower species in case of iris dataset. Now we are going to prepare box plot to determine the normal distribution of all the response variable. Okay, so in case of box plot, then if we use base function like box plot, okay, box plot লিখবো আমরা। box plot লিখে iris dataset এর নাম লিখবো প্যারেন্থেসিস দিয়ে, dataset এর নাম, দেন আমরা ডলার সাইন দিব। ওকে, ডলার সাইন দেওয়ার পরে we will have the headline of our dataset. I mean, we know that sepal length, sepal width, petal length, and petal width. These are the four numeric response variable. So we can select any one of these. So we want to prepare the box plot of sepal length. Okay, so let's go. আমরা রান দিলাম। ওকে, we have got the box plot. Okay, so এটা হচ্ছে বক্স প্লট। ওকে, দেখা যাচ্ছে এটা। জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, এটাকে বক্স প্লট বলে। ওকে, এখানে হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো এখানে কি কি জিনিস থাকে মেইনলি। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা ডিটেলস আমরা পড়বো। সো একটু আমরা এখানে খেয়াল রাখবো। বক্স প্লটের আরেকটা নাম হচ্ছে হুইস্কার, হুইস্কার প্লট। ওকে, WHISKER, WHISKER, হুইস্কার প্লট, বক্স এন্ড হুইস্কার প্লট বলে এটাকে, বা বক্স প্লট বলে। এইখানে হচ্ছে যেটা জিনিস থাকে, এইখানে হচ্ছে আমাদের ওই যে সেপাল, আমরা এটা কিসের, কার বক্স প্লট করেছি, আমরা একটু একটু মিনিমাইজ করে নিই। এটা কার বক্স প্লট করেছি আমরা, আমরা সেপাল লেংথ এর বক্স প্লট করেছি। ওকে, রাইট, আমরা এই যে বক্স প্লট আইডেন্টিটি সেপার লেংথ এর বক্স প্লট করেছি। সো আমাদের এখানে আমরা জুম করলাম একটু। এইখানে যেটা হয় যে এই যে ভ্যালুটা দেখতেছি আমরা, এই যে মাঝখানের প্রশ্নটা, এটা একটা ইটস এ কাইন্ড অফ বক্স। ওকে, রেক্টেঙ্গুলার শেপড বক্স, এটা একটা আয়তাকার বক্স। ওকে, সো এখানে যেটা হচ্ছে যে এই যে বক্স প্লট, এই যে ভ্যালু, এই যে একটা লাইন দেখতেছি আমরা, এই লাইনটা ইন্ডিকেট করে Q1 কে, দ্যাট মিনস ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, ফার্স্ট কোয়ার্টাইল, QUARTILE, কিউ, ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, আমি পরে আবার আবার আসতেছি এগুলো কি জিনিস। দেন হচ্ছে দিস ইজ দ্য মিডিয়ান ভ্যালু। ওকে, দিস ইজ দ্য মিডিয়ান ভ্যালু।
দিস ইজ দ্য মিডিয়ান ভ্যালু অ্যান্ড এইটা এই পোর্শনটা হচ্ছে এই যে উপরের অংশটা, এটা হচ্ছে Q3 ভ্যালু বলে, এটাকে বলে থার্ড কোয়ার্টাইল। ওকে, থার্ড কোয়ার্টাইল অফ কি সেপার লেন্থ। ওকে, সো এটা হচ্ছে Q1, এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, দ্যাট মিনস এটা Q2। ওকে, আর এটা হচ্ছে Q3। ওকে, উপরের যে ভ্যালুটা এটা হচ্ছে থার্ড কোয়ার্টাইল। ওকে, আর এই যে টানটা আমরা দেখতেছি উপরের দিকে, এই যে টানটা, এইটাকে আসলে মূলত বলে হুইস্কার। ওকে, এই যে উপরের দিকে টান, নিচের দিকে টান, এই এই টানটাকে বলা হচ্ছে হুইস্কার। ওকে, এই জন্য এটাকে বলে আসলে মূলত বক্স এন্ড হুইস্কার প্লট বা বক্স প্লট বলে। তো এইখানে আমরা অনেকগুলো জিনিস পেলাম। একটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, ওয়ান, এই যে এইখানে হচ্ছে Q1, দেন হচ্ছে এটা মিডিয়ান ভ্যালু, মিডিয়ান ভ্যালু এর উপরে আছে Q3 ভ্যালু। ওকে, এরপরে এই যে পয়েন্টটা দেখতেছি আমরা, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, অর্থাৎ এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা ইন্ডিকেট করে, আর এই লাইনটা ইন্ডিকেট করে এই যে নিচের দিকের লাইনটা, এটা হচ্ছে ওই ডাটা সেটের সেপার লেন্থের সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা হচ্ছে, ভ্যালুর পয়েন্টটা হচ্ছে এইটা। হ্যাঁ, সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট, ভ্যালুর পয়েন্টটা হচ্ছে এইটা। ওকে, আর এই পাশে উপরের যেটা, এটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ডাটা পয়েন্টের যে ভ্যালুটা, সেটা সবচেয়ে হাইয়েস্ট ডাটা পয়েন্ট যেটা, সেটা আমরা যদি সামারি করি আইরিস ডাটা সেটের সেপার লেন্থের, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু ওখানে বুঝতে পারবো যে আহ, আমাদের হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ভ্যালু গুলো কত। ওখানে আমরা তো জানি, এর আগে আমরা 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 কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করা শিখেছি? কেউ একটু বলবেন? আমরা কি এগুলো দেখেছি? তো মনে হয় ডিসক্রাইব বাই ফাংশনের মাধ্যমে বা সামারি করে কিভাবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করে, সিক লাইব্রেরি দিয়ে, কারো মনে আছে? হ্যালো, হ্যালো, ভাই কি শোনা আছে? জি ভাই, শোনা যাচ্ছে। ওকে, আমি যেটা বলতেছিলাম যেটা হচ্ছে যে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বের করা শিখেছি কিনা এর আগে আগের ক্লাসগুলোতে বলার কথা, আমি হয়তো বা বলেছি জি বিশেষ ভাইয়া। করে। আচ্ছা, ওকে। তো এইখানে হচ্ছে এই বক্স প্লটটাতে মূলত আমার ওই ডাটা সেটের একটা সামারি সামারি করা আছে। ওকে, ওই আমার যে সেপাল, যে লেন্থ, যে একটা অবজারভেশন, ওখানে আমরা দেখেছি তিনটা প্যারামিটার আছে, সরি তিনটা ফ্লাওয়ারের যে লেন্থ, দ্যাট মিনস 50 50 50, এই যে 150টা অবজারভেশন, এই 150টা অবজারভেশনের একটা সামারি হচ্ছে এই পুরো বক্স প্লটটা। এটা অনলি ফর সেপার লেন্থ। ওকে, তো এখানে প্রথমে যে আমরা যেটা বলতেছিলাম, সো এই দিস ইজ দ্য লোয়েস্ট ডেটা পয়েন্ট অফ সেপার লেন্থ, দেন দিস ইজ দ্য Q1 ভ্যালু, দেন মিডিয়ান ভ্যালু, দেন Q3 ভ্যালু, দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, সো এই Q1 ভ্যালুটা কি জিনিস আসলে? আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালু তো খবর তো জানি আমরা, যে একটা ডাটা সেটের আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড় অনুযায়ী সাজাই, তাহলে নিচের দিকে যে ভ্যালুটা সেটা হচ্ছে লোয়েস্ট ডাটা পয়েন্ট, এবং সবচেয়ে উপরে যে ভ্যালুটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট। সো ওই ডাটা পয়েন্টটাই হচ্ছে মূলত এই যে এটা লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট বা ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট। ওকে, ম্যাক্সিমাম ভ্যালু ডাটা পয়েন্ট, ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, আর Q1 যেটা, এখন Q1টা কি জিনিস? Q1টা হচ্ছে আমরা যদি বলি যে 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5, আমরা দরকার হলে একটু কাইন্ডলি নোট নিয়ে নিব, আমি বারবার বলতেছি 1 2 3 4 5, এই যে পাঁচটা, মনে করেন যে এই পাঁচটা মিলে একটা একটা ডাটা ভেরিয়েবল। হ্যাঁ, 1 2 3 4 5, এই পাঁচটা মিলে একটা ডাটা ভেরিয়েবল। ওকে, সো 1 2 3 4 5, তাহলে এইখানে মিডিয়ান কত হবে? মিডিয়ানকে মাঝখানের ভ্যালু যে, সে হচ্ছে মিডিয়ান, ঠিক না? আমরা একটু রেসপন্স করবো প্লিজ। সো আমরা যদি বলি যে 1 2 3 4 5, এখানে মিডিয়ানকে কেউ একজন কাইন্ডলি একটু বলি, হ্যাঁ। আমাদের একটা ডেটা অবজারভেশন হলো, মানে পাঁচটা অবজারভেশন আছে একটা ভেরিয়েবলের জন্য, 1 2 3 4 5, এই পাঁচটা আছে। তো এখানে মিডিয়ান কে, এটা একটু কেউ একজন, এনিওয়ান প্লিজ। থ্রি। তাহলে মিডিয়ান কোনটা আপু? থ্রি। ওকে, 3, থ্যাংক ইউ। মিডিয়ান ভ্যালু হচ্ছে 3। ওকে, সো মনে করেন যে এইটাই যদি হয়, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে মিডিয়ানের লাইন, এটা হচ্ছে Q2 বলে। ওকে, Q2। ওকে, এখন হচ্ছে 3 এর নিচে কয়টা সংখ্যা আছে? দুইটা। দুইটা আছে।
এই দুইটার সংখ্যা, এই দুইটার এই দুইটার মিডিয়ান কি হবে বলতে পারবেন? 1.5। ইয়াস, 1.5, থ্যাংক ইউ। কারণ হচ্ছে এই দুইটার মিডিয়ান, যেহেতু এখানে দুইটা জোড় সংখ্যা, তাদেরকে যোগ করে, এই দুইটার সংখ্যা যোগ করে তাদেরকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, যেহেতু n ইকুয়াল টু হচ্ছে জোড় সংখ্যা, দ্যাট মিনস ইন দ্যাট কেস আমরা যদি মিডিয়ান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, n1 প্লাস n2 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ কি অবজারভেশন। সো আমাদের ওখানে দুইটা অবজারভেশন ছিল, তার মানে হচ্ছে 1 আর 2 যোগ হবে 3, 3 ভাগ 2, দ্যাট মিনস হচ্ছে কত, 1.5। এই Q1 ভ্যালুটা মানে হচ্ছে, Q1 মানে হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 1.5। ওকে, ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে 1.5। তাহলে এই 1.5 আমার এই ডাটা ভেরিয়েবলের মধ্যে, এই যে 1.5 ফার্স্ট কোয়ার্টাইলের ভ্যালুটা হচ্ছে 1.5, এই 1.5 এর নিচে ওই আমার ওই ডাটা সেটের যে প্রথম 25% ডাটা আছে, ওই 25% ডাটাগুলো সবগুলো 1.5%-এর নিচে। এটার অর্থ হচ্ছে 1.5 ফার্স্ট কোয়ার্টাইল Q1 এর ভ্যালু, এর অর্থ হচ্ছে আমার ওই যে ডাটা অবজারভেশনটা আছে, ডাটা টোটাল যতগুলো অবজারভেশন আছে, সেই অবজারভেশন গুলার প্রত্যেকটার যে ডাটা পয়েন্ট, অর্থাৎ ডাটার যে ভ্যালু, সেটার 25% এর যে ভ্যালু, 25% এর ভ্যালু হচ্ছে এই ফার্স্ট কোয়ার্টাইলের নিচে, দ্যাট মিনস 1.5 এর নিচে। সিমিলারলি ইন কেস অফ 4 and 5, দ্যাট মিনস মিডিয়ান 3 ছিল, 3-র উপরে যে কয়েকটা সংখ্যা ছিল 4 and 5, তাদের মিডিয়ান হবে কত, 4 + 9, দ্যাট মিনস 4.5। তো এটা ইন্ডিকেট করে ওই যে আমার ডাটা সেট Q3, এটা ভ্যালু হচ্ছে Q3, তাহলে Q3 এর ভ্যালু হচ্ছে 4.5। এটার মানে হচ্ছে আমার ওই যে ডাটা সেট আছে, ওই ডাটা সেটের উপরের দিকে 75% ডাটার ভ্যালু 4.5 এর নিচে। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি তো নাকি? একটা হচ্ছে 25% এর নিচে, ফার্স্ট কোয়ার্টারের যে ভ্যালুটা তার নিচে হবে 25%, আর একটা 75% এটা হবে থার্ড কোয়ার্টাইল এর নিচে। সো এটা 1 2 3 4 5 আমি দিয়ে বুঝালাম। এখন হচ্ছে আমাদের যত বড় ডাটা অবজারভেশনে থাকুক তখন আমরা বলে দিতে পারবো। সো আমাদের কোনো ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে না, আমরা সবকিছু আমাদের সূত্র আছে, সবকিছু বলে দিতে পারবো। সো এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, আমরা সবাই বুঝতে পেরেছি কিনা এইটুকু? I need your response please. ভাইয়া আমরা মেইনলি বক্স প্লটটা তো করতেছি মানে ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কি না এটা জানার জন্য। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এখান থেকে আমরা মিডিয়ান যেটা আছে ওখান থেকে আমরা ধরতে পারবো যে এটার মিডিয়ানটা এত। তাহলে নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা এটা কিভাবে আচ্ছা, বুঝতেছি এখান আচ্ছা, থেকে? এটা আমি এখন আসিনি, আমি বলতেছি যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এখন আর আসল কোথায় এগুলো বলিনি আমি। আচ্ছা হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা মানে আমি যতটুকু বলেছি আর কি, হ্যাঁ, এইটুকু ভাই মধ্যে এখানে কোনো। ফার্স্ট, ভাই হ্যাঁ, নেট সমস্যার জন্য মাঝে মাঝে কেটে আসতেছে তো এই জন্য আমি ক্লিয়ার হ্যাঁ, হচ্ছি না, বুঝতে পারছি, সরি। হ্যাঁ, আর বলেন দেখি। এখানে যে ফার্স্ট কোয়ার্টাইল যেটা এটা কি মিডিয়ান আর ওই যে নিচের যে লাইনটা আছে এই দুইটার মাঝখানে যে ব্রাউন, সরি মানে গ্রে কালার যে অংশটুকু হুম। এতটুকুকে বলতেছে ফার্স্ট কোয়ার্টাইল? এটা না, এই যে এই অংশটা, শুধু এইটা Q1 এর শুধু ভ্যালু, এই লাইনটা? এই লাইনটা, হ্যাঁ, শুধু? ইয়েস এক্স্যাক্টলি, হ্যাঁ, আচ্ছা শুধু এই লাইনটা, হ্যাঁ, এই লাইনে একটা ডাটা পয়েন্ট পড়ছে, এটা Q1 বলে, আর এই লাইনে একটা ডাটা পয়েন্ট পড়ছে, এটা হচ্ছে Q3 বলে, হ্যাঁ। তো Q1 মানে হচ্ছে, যেমন আমরা 1 2 3 4 5 এই ডাটার একটা ডাটার অবজারভেশন, এখানে 5টা অবজারভেশন আছে, এর মধ্যে আমরা বললাম যে মিডিয়ান হচ্ছে 3, হ্যাঁ। তো 3 এর নিচে বুঝতে কয়টা পেরেছি। সংখ্যা থাকবে, 3 এর নিচে যে সকল যতগুলো সংখ্যা থাকবে তাদের যে মিডিয়ান হবে ওইটা হবে Q1। আবার এইখানে হচ্ছে আচ্ছা 3 এর উপরে যে জি সংখ্যা, ভাইয়া এখন ক্লিয়ার। হ্যাঁ, 3 এর নিচে যে সংখ্যা হবে, হ্যাঁ, মিডিয়ানের নিচে যতগুলো সংখ্যা হবে তাদের যে মিডিয়ান সেটা হবে Q1। আবার মিডিয়ানের উপরে যতগুলো সংখ্যা থাকবে তাদের যে মিডিয়ান হবে সেটা হবে Q3। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে এই যে এইটা ইন্ডিকেট করে, এটা হচ্ছে Q3, এটা হচ্ছে Q1, আর মাঝখানে যেটা মিডিয়ান এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু। যদি মিডিয়ান ভ্যালুটা, আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলেনি, সেটা হচ্ছে এই যে Q3 আর Q1, এই দুইটার যে ডিফারেন্স, হ্যাঁ, এটাকে বলে IQR, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ। INTERQUARTILE, কোয়ার্টাইল রেঞ্জ, RANGE, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বা IQR। ওকে,
Q3 মাইনাস Q4, অর্থাৎ ইন দ্যাট এই আমরা যদি 1 2 3 4 5 এর ক্ষেত্রে বলি 4.5 মাইনাস 1.5, যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে IQR এর ভ্যালু। ওকে, এখন কথা হচ্ছে যে আমার ওই ডাটা সেটটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা সেটা জানার জন্য আমি কি করব, সেটা জানার জন্য আমি এই যে হচ্ছে এই মিডিয়ান ভ্যালুটা দেখব। এই মিডিয়ান ভ্যালুটা যদি এই বক্স প্লট যেটা আছে, এই রেক্টেঙ্গুলার শেপের যে বক্স প্লটটা, এই মিডিয়ান ভ্যালুটা যদি আমার একেবারে কাছাকাছি, মাঝামাঝি অবস্থা, মাঝামাঝি বরাবর থাকে, হ্যাঁ, এটা বলা চলো অনেকটাই মাঝামাঝি, কাছাকাছি, হ্যাঁ, অনেকটাই কাছাকাছি, একটু উপরের দিকে লেফট স্কিউড আছে, স্কিউনেস আছে অল্প হালকা, বাট বলা চলে যে অনেকটা মাঝখানে আছে। সো এই ডাটা সেটটাকে আমরা বলতে পারবো যে এই ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওকে, মিডিয়ান ভ্যালুটা যদি একেবারে এই বক্স, এই যে বক্সটার মাঝখানে থাকে একদম, হ্যাঁ, মাঝখানে বা মাঝখানের একটু আশেপাশে থাকলে আমরা মোটামুটি ধরে নিতে পারবো, কারণ টিপিক্যাল ডাটা সেট, আমাদের ফিল্ডের ডাটা সেট নর্মালি এতটা ওইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মিন ভ্যালুর আশেপাশে এত সহজে থাকে না। তো আমাদেরকে একটু একটু চেঞ্জ করতে হয়, বা ফিল্ডের ডাটা সবসময় এরকম থাকে না, দেখা যায় যে স্কিউড থাকে অনেক কিছু, হ্যাঁ। তো যদি এরকম দেখি যে এই যে মেন ভ্যালু, মিডিয়ান ভ্যালুটা মাঝ বরাবর থাকে, হ্যাঁ, তখন আমরা বলে দিতে পারবো যে আমাদের ওই ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড। সো এই ডাটাটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে আইরিশ ডাটা সেটের সেপার লেংথ যে ভ্যারিয়েবলটা আছে, এইটা হচ্ছে নিউ নর্মালি ডিস্ট্রিবিউটেড একটা ডেটা ভ্যারিয়েবল। ওকে, ক্লিয়ার? ঠিক আছে এটা আপু? ভাই আমরা কি বুঝতে পেরেছি এটা? মুগ্ধ আছো ভাইয়া? মুগ্ধ জি ভাইয়া। বুঝতে পারতেছ? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, দিলশাদ ভাই হ্যাঁ ভাইয়া, বুঝতে পারতেছি। বোঝা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, প্রিয়া আপু, যাচ্ছে ভাই। প্রিয়া আপু বুঝতে পারতেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। সো এখন হচ্ছে আমরা আরেকটা বক্স প্লট করে দেখি। বক্স প্লট, হ্যাঁ, আরেকটা প্যারামিটার করব আমরা, আইরিশ। আমরা ডলার সাইন দিই, দেখি সেপাল ওয়াইডটা করে দেখি এটা কি হয়। আমরা শ্যাপিরো ওয়েগ নর্মালিটি টেস্ট করেছিলাম, ওটা আমরা একটু দেখি, দরকার হলে ওখান থেকে দেখে নিব, আর না হলে আমাকে পরে বলেন, আমি আবার দেখবো। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা সেকেন্ড যে ভ্যারিয়েবলটা সেটা, দ্যাট মিনস আমরা সেপাল ওয়াইড এর আমরা ইয়ে করেছি, বক্স প্লট করেছি, এখানে আমরা একটু খেয়াল করি। এই যে এটা হচ্ছে সেপাল ওয়াইড এর বক্স প্লট, এইটা দেখা যাচ্ছে যে মিডিয়ান যে ভ্যালুটা, মিডিয়ান ভ্যালুটা প্রায় কাছাকাছি, হ্যাঁ, মিডিয়ান ভ্যালুটা হচ্ছে প্রায় মাঝামাঝি বরাবর, একটু নিচের দিকে আছে, বাট আমরা এটাকে ধরে নিতে পারি যে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড ডাটা। এখন এই যে এটা Q1 ভ্যালু, এটা মিডিয়ান ভ্যালু, এটা Q3 ভ্যালু, এটা ম্যাক্সিমাম ভ্যালু, এটা মিনিমাম ভ্যালু, এর বাইরেও কিছু ডট ডাটা পয়েন্ট দেখা যাচ্ছে, এর বাইরেও কিছু ডাটা পয়েন্ট দেখা যাচ্ছে। এগুলাকে কি বলে, কেউ বলতে পারবেন? এনিওয়ান প্লিজ? আউটলায়ার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কারেক্ট অ্যান্সার। এই ডাটা পয়েন্টগুলো হচ্ছে আউটলায়ার, হ্যাঁ। আউটলায়ার মানে হচ্ছে অবাঞ্ছিত কিছু ডেটা আর কি। তো অবাঞ্ছিত ডাটাগুলো কি, সাপোজ আমি মনে করেন যে একদিন হঠাৎ করে, বা আমরা সবাই মিলে, আমরা আমাদের R4 ব্যাচের যতগুলো যতজন আছে সবাই, আমি সহ, আমরা একটা স্কুলে গিয়ে ক্লাস 6 এর বাচ্চাদের আমরা বয়স কত তাদের একটা সার্ভে করতে গেছি। তো ওখানে 10 জন বা 30 জন, 10 জন স্টুডেন্ট ছিল, 10 জন স্টুডেন্ট ছিল। তো আমরা সবাই সার্ভে করতে গেছি, এবং ওখানে যে টিচারও ছিল। তো ক্লাস 6 এর বাচ্চাদের এভারেজ বয়স কত হবে? আর আমরা যদি আমরা ওখানে 6 বছর ধরি, আর এখানে 5 × 11, তার মানে 12 থেকে 13, খুব বেশি হলে 14, যদি কেউ কিন্ডার গার্ডেনে থাকে তাহলে তাদের বয়স কিন্তু একটু বেড়ে যায়। তার মানে আমরা একটা নর্মাল রেঞ্জ হতে পারি যে 12 থেকে 14, হ্যাঁ। তো আমরা সার্ভে করে দেখলাম, সার্ভে করার সময় দেখলাম যে 12 থেকে 14 সবারই একটা ডাটা দেখা গেছে, যে একটা ডাটা আসছে 30 বছর, একটা ডাটা সামহাও কোনোভাবে মানে আহ, কোনো একটা মিসিং ওয়েতে সে ঢুকে গেছে আর কি, 30।
10টা ডাটার মধ্যে দেখা যাচ্ছে সবগুলো ম্যাক্সিমাম গুলো 12 থেকে 14 এই রেঞ্জের মধ্যে আছে। কিন্তু 10টা না, 9টার মধ্যে একটা ডাটা দেখা যাচ্ছে ও ঢুকে গেছে 30। এটা কি হয়েছে কি আমরা এটা হয়েছে কি এখানে, এটা কি হতে পারে? আমরা এমনটা হতে পারে আমাদের ওখানে যে টিচার ছিল তার তার একটা ডাটা পয়েন্ট সেখানে ঢুকে যেতে পারে, অর্থাৎ এটা ডাটা নেওয়ার ক্ষেত্রে ভুল হতে পারে, বিশেষ করে যখন অনেক বড় ডাটা কিছু থাকবে আর কি। তো এখন এই যে 30 জন, 9জন ডাটা আমরা দেখতেছি, 9জনের ডাটা দেখতেছি, তাদের এভারেজ বয়সটা 12 থেকে 14 এই রেঞ্জের মধ্যে থাকতেছে। কিন্তু 10 নম্বর যে আরেকটা ডাটা সে দেখতেছে সামহাও কোনোভাবে ঢুকে গেছে 30। এখন আমি যদি এই 10টা ডাটার যদি এভারেজ করি, এভারেজ করলে কি হবে? আমার এভারেজ বয়সটা বেড়ে যাবে না? আমি যদি চাই যে আমি ওই ক্লাস 6 এর 10টা বাচ্চার এভারেজ বয়স বের করব, যদি আমি 30 সহ 10টা ডাটা পয়েন্ট এর মধ্যে 9টা ডাটা পয়েন্ট বা 9টা ডাটা হচ্ছে 10 থেকে 12 থেকে 14 আর আরেকটা ডাটা হচ্ছে 30, তাহলে যদি 30 সহকারে আমি কোনো ডাটা নেই তাহলে এটা কি হবে? এই ডাটাটা আমাদের কি, আমাদের এভারেজ ডাটাটা বেড়ে যাবে না? ক্লাস 6 এর যে এই আমরা যদি সার্ভে করি তখন কি হবে? দেখা যাবে যে ওদের যে এভারেজ এইজ বা এভারেজ বয়স সেটা কি বেড়ে যাবে না? কারণ 30 হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, ঠিক না? যেখানে ম্যাক্সিমাম ডাটা পয়েন্ট হচ্ছে 12 থেকে 14, কিন্তু একটা ডাটা পয়েন্ট হচ্ছে সে 30। এখন আমি যদি এই বাকি ডাটা পয়েন্ট গুলোর সাথে 30 যোগ করে 10 দিয়ে ভাগ দেই তাহলে আমার ডাটাটা বেশি বেশি ফ্লাকচুয়েট করবে না, ডাটাটা দেখা যাবে যে আমার এভারেজ চলে আসছে 12 থেকে 14 বাইরে, কিন্তু অরিজিনালি কখনো 12 থেকে 14 বাইরে আসার কথা না। কিন্তু সামহাও একটা ডাটা পয়েন্ট আমাদের ওখানে 30 ঢুকে গেছে। এটা হয় আমাদের ভুল হয়ে গেছে, অথবা আমরা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের একটা ডাটা সামহাও ওখানে আমাদের ইনলিস্টেড হয়ে গেছে। কিন্তু ইন দ্যাট কেস কি হয়ে গেছে? সো আমাদের ডাটা পয়েন্টকে কিন্তু এই যে অবাঞ্ছিত যে ডাটাটা, এটা কিন্তু আমার ডাটাটাকে সে মারাত্মক ভাবে ইনফ্লুয়েন্স করবে আমি যখন ওই ক্লাস 6 এর বাচ্চাদের অ্যাভারেজ বের করতে যাব, ঠিক কিনা একটু বলেন, আমি একটু রেসপন্স চাচ্ছি প্লিজ। হ্যালো ভাই, কি শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে, মাঝে মাঝে একটু কেটে আসতেছে। আচ্ছা, এটা ওই একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে। এখন বোঝা যাচ্ছে তো না আপু? এই যে আমরা যেটা বলতেছিলাম যে ক্লাস 6 এর ওই বাচ্চাদের ওই 30 যে ডাটাটা সেটা কিন্তু অনেক বেশি ফ্লাকচুয়েট করবে আমাদের ডাটাকে, এবং সে অনেক বেশি ইনফ্লুয়েন্স করবে। ওকে, জি ভাইয়া, তো এভারেজ বেশি হয়ে যাবে। এভারেজ বেশি হয়ে যাবে, দ্যাট মিনস ওখানে আমাদের ডিসিশন নিতে, আমাদের কি ডিসিশন রং হতে পারে ফ্রম দ্যাট কাইন্ড অফ সার্ভে। ওকে, সো আমাদের কি করতে হবে, ডাটা নেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে এই যে অবাঞ্ছিত ডাটাগুলো আসতেছে, এই অবাঞ্ছিত ডাটাগুলো কিন্তু আমাদের ডাটার যে অবজারভেশন বা ডাটার যে ডাটা থেকে যখন আমরা আফটার অ্যানালাইসিস আমরা একটা কনক্লুশন ড্র করব তখন কিন্তু সে মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স করবে। তো এই যে পয়েন্টগুলো এইগুলো হচ্ছে মূলত হচ্ছে, সেটা কম হতে পারে বেশিও হতে পারে। যেমন এইখানে ম্যাক্সিমাম ডাটা পয়েন্টের বাইরে 3টা ডাটা অবজারভেশন আছে, হ্যাঁ। আর এই যে ডাটাগুলোর এই ডাটা পয়েন্টগুলো যে যত বেশি কাছাকাছি হবে তার মানে ওই ভ্যালুগুলা তত বেশি কাছাকাছি। ওকে, আর নিচের দিকে দ্যাট মিনস সর্বনিম্ন ডাটা পয়েন্টের নিচে একটা ভ্যালু আছে, আবার সর্বোচ্চ ডাটা পয়েন্টের উপরে এখানে 3টা ভ্যালু আছে ইন কেস অফ সেপাল ওয়াইড, বাট ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, কিন্তু এখানে হচ্ছে 3 থেকে 4টা আউটলায়ার আছে। হ্যাঁ, 3-4টা আউটলায়ার আছে। এখন কথা হচ্ছে যে আমি আউটলায়ার কি সবসময় রাখবো নাকি রাখবো না, এখানে একটা বিষয়। এটা এখন ডিপেন্ড করবে আমি কোন ধরনের অ্যানালাইসিস করতেছি। যেমন আমরা বললাম যে ক্লাস 6 এর বাচ্চাদের এভারেজ বয়স হচ্ছে 12 থেকে 14 মধ্যে, কিন্তু একটা ডাটা সামহাও কোনোভাবে আমরা যে ঢুকে গেছে যে সেটা 30 হয়ে গেছে, সো আমার এভারেজটা বেড়ে গেল। এখন এইখানে আমি কি করতে পারি? এইখানে আমার যে ডাটাটা আসলো এটা ভুল হয়ে গেল, এটা কিন্তু একটা আমাদের অনেক বড় ভুল যে আমার 30 আমি অ্যানালাইসিস করে ফেলেছি এবং আমার দেখা যাচ্ছে যে আমার ক্লাস 6 এর বাচ্চাদের গড় বয়স 17 চলে আসতেছে বা অন্য কোনো কিছু চলে আসতেছে যেটা নট ইন দ্য নর্মাল রেঞ্জ। তো তখন কি হবে? আমাদের ডিসিশন চেঞ্জ করতে হবে ইন দ্যাট কেস।
তখন আমাদেরকে ডাটাগুলো ভালো মতো অবজার্ভ করে দেখতে হবে যে আসলে কোথাও মিস ইন্টারপ্রিটেশন হয়েছে কিনা এবং কোথাও ভুলভাবে কোনো ডাটা ঢুকছে কিনা। তখন যখন আমরা ফার্দার চেক করতে যাব তখন কিন্তু আমরা বুঝতে পারবো। তো এটা একটা বিষয়। এখন হচ্ছে যে ওইখানে ওই ডাটা সেটটার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদেরকে ওই ডাটাটা চেঞ্জ করতে হবে। যে 10 নম্বর যে ডাটা পয়েন্ট যেটা 30 আসছে, কারণ সে কিন্তু মারাত্মক ভাবে আমাদের ডাটাটাকে ইনফ্লুয়েন্স করতেছে এবং আমরা সবাই জানি যে নর্মালি ক্লাস 6 এর একটা বাচ্চার এভারেজ বয়স হবে 12 থেকে 14 বছর। এত এত হতে পারে, কিন্তু যদি দেখা যায় যে 17-18 চলে আসে কোনো কারণবশত, এটা তাহলে এটা নট অ্যাকসেপ্টেড। ইন দ্যাট কেস আমরা কি করব, তখন আমরা খেয়াল করবো যে ওখানে যে 30 সংখ্যাটি ছিল, এই 30 সংখ্যাটি হচ্ছে আমাদের ডাটার যে প্রিসিশন লেভেলটা, এটাকে সে খুব মারাত্মকভাবে ইনফ্লুয়েন্স করতেছে এবং এটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তখন আমরা একটা কাজ করতে পারি যে মিন ভ্যালুর আশেপাশে ওই ডাটাটাকে, সাপোজ ওখানে 30 ছিল, তো আমরা মিন ভ্যালুর আশেপাশে আমরা ওই 10 জনের ডাটার মিন 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 করলাম, মিন ভ্যালুর আশেপাশে সাপোজ 12 দিয়ে দিলাম বা 13 দিয়ে দিলাম। সেক্ষেত্রে হচ্ছে ওই ডাটাটা তখন কারেকশন হয়ে যাবে। তখন যদি আমরা তখন দেখবো যে আমরা ওই ডাটা সেট আর আউটলায়ার থাকতেছে না, তখন আমরা ওই ডাটাটা কারেকশন হয়ে গেল। দ্যাট মিনস এটা হচ্ছে ইটস এ কাইন্ড অফ ডেটা ক্লিনিং প্রসিডিউর, ওকে, বিফোর অ্যানালাইসিস, ওকে। এটা হচ্ছে ডেটা ক্লিনিং প্রসিডিউর। সো আমাদের এই এই যেমন এই যে ভাইয়া সেপাল একটা ওয়াই। কোয়েশ্চেন ছিল এই যে হ্যাঁ, প্লিজ প্লিজ বলেন আপু। আমরা তো মানে ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা এজন্য হিস্টোগ্রাম করব অথবা হচ্ছে ওই মানে বক্স প্লট করব। তো হুম। বক্স প্লটের ক্ষেত্রে আমরা এরকম আউটলেয়ার গুলো বুঝতে পারি, তো হিস্টোগ্রামের ক্ষেত্রে মানে এরকম আউটলেয়ার আছে কিনা ওটা হিস্টোগ্রামে কিভাবে আউটলায়ার বোঝা যাবে? হিস্টোগ্রামে বোঝা যাবে না। হিস্টোগ্রামে আমরা শুধু দেখতে পারবো যে হচ্ছে আহ, আমাদের কার্ভটা কিরকম আসতেছে, হ্যাঁ, বেল শেপড কার্ভ আসতেছে কিনা বা কতটুকু লেফট স্কিউড বা রাইট স্কিউড কতটুকু, এইটুকু আমরা দেখলে বুঝতে পারবো, হ্যাঁ। ওখানে হচ্ছে আউটলায়ার ডিটেকশন করতে পারবো না, আউটলায়ার ডিটেকশন করতে পারবো অনলি ইন কেস অফ বক্স প্লট, ওকে। তাহলে ভাইয়া আমাদের কি মানে দুইটাই করতে হবে, মানে ডাটা হ্যাঁ, অ্যানালাইসিসের আমাদের আগে হচ্ছে এটা চেক করে দেখতে হবে দুইটাই, এই যে আমরা হিস্টোগ্রাম করে দেখবো এন্ড বক্স প্লট করে। বক্স প্লট করলে হচ্ছে বক্স প্লট করলে সবচেয়ে ভালো হয়। এখানে হচ্ছে বক্স প্লট করলে আমরা আউটলায়ার গুলো ডিটেকশন করতে পারবো। সেক্ষেত্রে ডাটার প্রিসিশন লেভেলটা অনেক বেশি ভালো থাকবে এবং আমরা ফেয়ার থাকবো যে ওই ডাটা পয়েন্ট গুলা, যেই ডাটা নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করব, সেই ডাটাগুলোতে যদি আউটলায়ার থাকে তাহলে সেটা ক্লিয়ার থাকলো আর কি, হ্যাঁ। আমরা আমাদের দিক দিয়ে আমরা সাউন্ড থাকলে আমার কি ডেটার দিক দিয়ে। তো এগুলো সবকিছু আমরা অ্যানালাইসিস, আচ্ছা। বিশেষ করে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস ম্যাটেরিয়ালস এন্ড মেথড যে পোর্শনটা আছে সেটা আমরা সেখানে আমরা ডিটেলস বলে দিব ওইটা, যে আমরা ডেটা নর্মাল ডিস্ট্রিবিউশন চেক করেছি থ্রু প্রিপারেশন অফ বক্স প্লট অর লাইক মেকিং হিস্টোগ্রাম এন্ড কিউ প্লট, এগুলোর মাধ্যমে আমরা করেছিলাম, হ্যাঁ, এগুলো ওখানে বলে দিতে হবে। অনেক সময় অনেকে বলে না, তখন রিভিউয়াররা কমেন্ট করে যে আমরা একটু ডাটাটা নর্মাল ডিস্ট্রিবিউশন আছে কিনা সেটা দেখতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, তখন কোয়ারি থাকলে তখন তাদেরকে বলে দিতে হবে। অথবা তারা যদি মনে করে যে সবগুলো নিউমেরিক রেসপন্স ভেরিয়েবলের জন্য একটা বক্স প্লট যেন আমরা এখানে অ্যাড করে দিই, রিভিউয়ারের কমেন্ট থাকতে পারে, সেক্ষেত্রে আমরা চাইলে একটা বক্স প্লট করে দিতে পারি সেখানে। ঠিক আছে আপু। আচ্ছা ভাইয়া আরেকটা কোয়েশ্চেন ছিল, ওটা হচ্ছে আমরা হিস্টোগ্রামের প্যারামেট্রিক ডাটা নাকি নন প্যারামেট্রিক ওটা আমরা বুঝতে পারছিলাম। তো এখানে বক্স প্লটে আমরা কি বুঝতে পারবো কিনা এটা প্যারামেট্রিক হ্যাঁ, নাকি আমরা নন যদি ওই যে প্যারামেট্রিক দেখলাম, ডেটাগুলো? আমরা একটু পরে একটা বক্স প্লট করবো, হ্যাঁ, আমরা একটু পরে একটা বক্স প্লট করবো, দেখি ওইগুলার ক্ষেত্রে কি হয়, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ওকে ভাই। ডিসিশন নিতে পারবো কিনা। বক্স প্লট দেখলে বোঝা যাবে যে এটা প্যারামেট্রিক নাকি নন প্যারামেট্রিক, ওকে। সো পরেরটাতে দেখি আমরা বক্স প্লট, আমরা ইয়ে করি আইরিশ, ওকে। আইরিশ লিখে আমরা পেটার লেন্থে যাই, দেখি কি হয়। এই যে দেখেন এখানে পেটার লেন্থের এখানে দেখেন, এটাকে কি আমরা নর্মালি ডিস্ট্রিবিউটেড বলতে পারবো আমরা? দেখেন এটা কিন্তু লেফট স্কিউড, হ্যাঁ, উপরের দিকে অনেকটা সরে গেছে, ঠিক না? মিডিয়ান ভ্যালুটা এটা জি থাকার কথা ভাইয়া। ছিল এইখানে কাছাকাছি। সো থ্রু বক্স প্লট উই ক্যান ডিটারমাইন অর উই ক্যান ডিটেক্ট whether the variable is normally distributed or not, ওকে। এটাও কিন্তু আমরা এখান থেকে জি ডিটেক্ট ভাই। করতে পারবো। এইটা দেখেন এখানে হচ্ছে, দেখেন এই একদম মিডিয়ান ভ্যালুটা একেবারে লেফট স্কিউড, তো একদিকে একবার ওইদিকে চলে গেছে। আমরা একটু এটা একটা হিস্টোগ্রাম করে দেখি, আমরা যেহেতু এখানে আসলো আর কি, হ্যাঁ, আমি একসাথে করে লিখলাম। হিস্ট লিখে সেম জিনিস আমরা আইরিশ লিখবো। আইরিশ লিখে ডলার সাইন, এটা কোন ভ্যারিয়েবল ছিল? পেটার লেন্থ ছিল না, ঠিক আছে না আপু? পেটার লেন্থ। আমরা একটু হিস্টোগ্রামটা দেখে নেই। এই যে এইখানে দেখেন, এই যে পিক ভ্যালুটা লেফট স্কিউড আমরা বলেছিলাম না আপু? দেখ, বোঝা যাচ্ছে হিস্টোগ্রাম এন্ড বক্স প্লটের মধ্যে রিলেশনশিপটা? আপু কি বুঝতে পেরেছেন?
জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, এই যে দেখেন থ্যাংক ইউ। এইখানে এটা ফুললি লেফট স্কিউড, দেখেন একদম মোর আমার 100% লেফট স্কিউড। ওকে, এই যে পিকটা একেবারে লেফট সাইডে সরে আসছে, সো এখানে হচ্ছে স্কিউড হয়ে গেছে এটা। সো দিস ডেটা ভেরিয়েবল ইজ নট নর্মালি ডিস্ট্রিবিউটেড। ওকে, জি ভাইয়া। ওকে। সো আরেকটা আমরা যেহেতু করে ফেলেছি, সো আর লাস্ট ওয়ান আরেকটা দেখি। আমরা মেইনলি একটা সিঙ্গেল কোড দিয়ে দেখতেছি, বাট আমরা একটা কোড দিয়ে দেখবো সবগুলা দিয়ে হচ্ছে আহ, একবারে হচ্ছে সবগুলা ভেরিয়েবলের জন্য একবারে হয় কিনা। হ্যাঁ, ওকে। সো আইরিশ আমরা লাস্ট ভেরিয়েবলটার জন্য বক্স প্লট করবো, সেটা হচ্ছে পেটাল হোয়াইট। ওকে, সো আমরা একটু দেখি petal white. This is also, I think, this is not normally distributed due to the median value. I think this is also left skewed. এই যে এখানে আমরা বলতে পারি যে বক্স এটাও কিন্তু লেফট স্কিউ, ঠিক না আপু? দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? So আমরা এটাকে আমরা হ্যাঁ ভাইয়া, বোঝা নর্মাল যাচ্ছে। নট নর্মালি ডিস্ট্রিবিউটেড বলতে পারি। আমরা এটা একটা হিস্টোগ্রাম করে নেই, আমরা আসবো মেইনলি হিস্টোগ্রাম করব, দেন ওখান থেকে আরো ক্লিয়ার হবে। ওকে, আইরিশ $, দেন হচ্ছে আমরা পেটাল হোয়াইট, এটা একটা হিস্টোগ্রাম করে নেই, দেখি কি হয়। এই যে this is also left skewed histogram. Okay, so I think this is also not normally distributed numeric response variable of iris data set. Okay, so we can call this data variable as a non-parametric data. Okay, এটা left skewed, fully left skewed, so this is not normally distributed data. uh, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি? কারো কোনো কোয়ারি আছে কিনা? আমরা এখন আরেকটু অ্যাডভান্স জিনিস শিখবো। প্লিজ, কারো কোনো কোয়েরি আছে এইটুকুতে? মুগ্ধ ভাইয়া, কি বুঝতে পারতেছ? জি ভাইয়া। দিলশাদ ভাই আছেন? জি ভাইয়া আছি। বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতেছি ভাই, ওকে, সমস্যা নাই। ঠিক আছে। একটু মাঝে মাঝে রেসপন্স করলে একটু মনোযোগ বোঝা যায় যে আপনারা আছেন কিনা, নাকি অন করে দিয়ে কোথাও চলে গেছেন আবার। এনিওয়ে, তা তো অবশ্যই ভাই, সমস্যা নাই, রেসপন্স হবে। মুক্তি আপু কেমন আছেন? আপু পরে জয়েন করছেন, মুক্তি আপু। হ্যাঁ ওমর, আপু আজকে একটু কেমন আছেন? লেট, হ্যাঁ লেট হয়ে গেছে, আছি হ্যাঁ, আপনি আলহামদুলিল্লাহ। একটু লেট। আমাদের একটু সবার সাথে বলি, মুক্তি আপু হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সিনিয়র আপু। উনি আপু হচ্ছে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, যেটা হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ভার্সিটির ভিতরে আর কি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তো আপু সেখানকার সায়েন্টিস্ট। আপু কি এখন এসএসসি হয়ে গেছেন? না না হয়নি, আমাদের এই যে 5 বছর হবে, 3 মাস আরো আছে, ও দেন আচ্ছা, আপু ভেরি সার্টিফিকেট। ক্লোজ টু সিনিয়র সিনিয়র সায়েন্টিফিক অফিসার আর কি। আর আচ্ছা ভাইয়া দোয়া চাই। অবশ্যই শিওর। আর আপুর হাজবেন্ড হচ্ছে আমাদের আরেকজন খুবই কাছের বড় ভাই, আকাশ ভাই। উনি হচ্ছে ডিএই তে আছে। ভাইয়া হচ্ছে এখন এডিডি। উনি হচ্ছে হ্যাঁ আপু, ভাইয়া কি এডিডি না এখন? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এডিশনাল উনি ডেপুটি ডিরেক্টর হিসেবে আছেন। ইয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ডিএই তে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো উনিও আমাদের ভার্সিটির খুবই কাছের মানুষ। এই আর কি। এনিওয়ে, তো আপু কি ক্লাস ভালো লাগতেছে? হ্যাঁ ক্লাস ঠিক আছে ওমর, খুব ভালো লাগছে, সব ইজি মনে হচ্ছে এখন। ওকে, তো আমরা এখন হচ্ছে একটা ছোট্ট কোড দেখবো। আমরা যতগুলা বক্স প্লট দেখলাম, আমরা তো একটা সিঙ্গেল সিঙ্গেল করে দেখছি, এখন আমরা ট্রাই করবো যে বক্স প্লট অফ অল দ্য নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল। ওকে, আমরা সবগুলোর জন্য একটা ছোট্ট কোড দিয়ে বক্স প্লট অফ অল দ্য নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল। ওকে, তো আমরা লিখবো বক্স প্লট। ওকে, বক্স প্লট লিখে আইরিশ লিখবো। ওকে, আইরিশ লিখে আমরা ইন্ডেক্সিং করব। এখানে আমরা সবগুলো কলামকে নিয়ে নিব। ওকে, কলাম লিখে 1:4 লিখবো। ওকে, 1:4। সো এটা হচ্ছে আমাদের পুরাটার জন্য একটা বক্স প্লট। আমরা একটু দেখে নিই। এই যে চারটার জন্য বক্স প্লট একবারে হয়ে গেছে। এই যে আমরা একটা ছোট্ট কোড লিখেছি, আমরা কোডটাতে যাব আবার। কোডটা কি আমরা বুঝতে পেরেছি? এখানে দেখি আমরা এই যে বক্স প্লট লিখে আমরা প্যারেনথেসিস দিয়েছি, দিয়ে আইরিশ লিখেছি, দিয়ে আমরা ইন্ডেক্সিং করেছি। ইন্ডেক্সিং এর প্রথমে কমা দিয়েছি, তার মানে আমরা সবগুলা কলাম রো কে কনসিডার করেছি ইন দ্যাট, এন্ড দেন আমরা কলামের ক্ষেত্রে 1 নম্বর এবং 4 নম্বর কলামকে আমরা ধরেছি। ওকে, সো এইখানে হচ্ছে একটা ছোট্ট কোড দিয়ে আমরা
চারটার জন্য একবারে নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে বক্স প্লট করে ফেলেছি এবং তাদের এখানে নাম আছে, এটা সেপাল লেন্থ, এটা সেপাল ওয়াইজ, এটা পেটাল লেন্থ, এটা পেটাল ওয়াইজ। ওকে, এইটা হচ্ছে একটা বিষয়। এখন হচ্ছে আমি কি এই যে প্লট গুলো আসতেছে এগুলোর আউটপুট আমরা দেখাইছিলাম, যে এটা আমি কিভাবে আউটপুট নেবো বা সেভ করবো কিভাবে, বলেছিলাম কি? এটা কি বলছিলাম ভাই আমি আপনাদেরকে কোনোভাবে যে কোনো যে এটা আউটপুট কিভাবে নিতে হবে? ওকে, আমরা ভাই আমার কথা শোনা যাচ্ছে? আমরা একটু রেসপন্স করি প্লিজ। ভাইয়া মাঝে মাঝে একটু কেটে আসতেছে, হয়তো আমার নেটওয়ার্কের প্রবলেম, কিন্তু আমারও এখানে প্রবলেম হতে পারে, আমার এখানে মানে আজকে একটু নেটের ক্রাইসিস, প্রায় একটু সময় শোনা যায়। নেট কেমন যেন লাগতেছে আমারও একটু আমার এখানে একটু প্রবলেম মনে হচ্ছে। এনিওয়ে, সো এখন হচ্ছে এই যে আমরা বক্স প্লটটা করেছি, এই বক্স প্লটটা মূলত এটা কিন্তু এইরকম বক্স প্লট আমরা ইয়াতে দিতে এটা আমাদের জন্য একটু কেমন কেমন জানি হয়ে যায়। আমরা একটু স্পেশাল কাইন্ড অফ বক্স প্লট বানাবো যেটা পাবলিকেশনে আমরা বা পেপারে বা থিসিসে আমরা ইউজ করতে পারবো। ওকে, সো আমরা এখন একটু যাই প্রিপারেশন প্রিপারেশন অফ পাবলিকেশন রেডি বক্স প্লট। ওকে, বক্স প্লট ফর 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 thesis or scientific paper. Okay, scientific paper. Okay, ওকে, এখানে হচ্ছে প্রিপারেশন অফ পাবলিকেশন রেডি বক্স প্লট। এখানে যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এইটা বক্স প্লট করেছি বাট এটা ইউজিং বেস ফাংশন অফ আর। ওকে, বাট এটা এত বেশি চার্মিং এবং লুক্রেটিভ না বা অ্যাট্রাকটিভ না। আমরা আরেকটা কালারফুল সুন্দর বক্স প্লট তৈরি করব, সেটা হচ্ছে ইউজিং জিজি প্লট টু। ওকে, সো আমরা একটু দেখবো ইনস্টল ডট প্যাকেজেস। ওকে, প্যাকেজেস, এটা হচ্ছে জিজি প্লট টু। ওকে, আমার এখানে প্যাকেজটা ইনস্টল করা আছে, সো আমি শুধু লাইব্রেরি কল করব। ওকে, লাইব্রেরি, ওকে, সরি লাইব্রেরি জিজি প্লট টু। ওকে, আমরা লাইব্রেরি জিজি প্লট টু কল করলাম। এখন হচ্ছে আরেকটা লাইব্রেরি নিব। ওকে, লাইব্রেরি জিজি প্লট টু, এটা কিসের জন্য? ফর ডাটা ভিজুয়ালাইজেশন। ওকে, ভিজুয়ালাইজেশন। ওকে, আর লাইব্রেরি আরেকটা নিব এটাকে বলে রিশেপ টু। আচ্ছা, এখানে ডাইরেক্ট আমি দিয়ে দিই এটা ইনস্টল ডট প্যাকেজেস, এটা হচ্ছে রিশেপ টু। ওকে, রিশেপ টু এর ডাটা ম্যানিপুলেশনের জন্য ইউজ করা হয়। ওকে, আমি আমার এখানে এটা আছে, সো আমি এটা কল করে নিলাম। হ্যাঁ, লাইব্রেরি। ওকে, রিশেপ টু। ওকে, আমি এটা কল নিয়ে নিলাম, আপনারা হচ্ছে ইনস্টল দিয়ে নেবেন। ওকে, ইনস্টলেশন প্রসিডিউর আমি বলেছি রিশেপ টু এটার জন্য, কিসের জন্য? ফর রিশেপ টু এটা কিসের জন্য ইউজ করা হয় প্যাকেজটা? ফর মেকিং ফর ফর মেকিং wider to long long form data. ওকে, লং ফর্ম ডাটা। আচ্ছা, এখানে হচ্ছে রিশেপ টু যেটা হয় সেখানে কিভাবে হবে? আমরা রিশেপ টু লং ফর্ম মানে কি? আচ্ছা, আমরা আগে দেখে নিই যে আমাদের আইরিস ডাটা সেটটা কিভাবে আছে। আইরিস ডাটা সেট, এই যে আমাদের আইরিস ডাটা সেটটা ওয়াইডার ফর্মে আছে। এইরকম ডাটা সেট গুলোকে বলে ওয়াইডার ফর্ম। ওকে, অর্থাৎ যত আমরা লেফট রাইট সাইডে যাব তত দেখা যাবে যে ভেরিয়েবল বাড়তেছে। তার মানে কি সেপাল ল্যাং সেপাল ওয়াই পেটাল লাইন পেটাল ওয়াই, এদিকে যদি আরো কোনো ভেরিয়েবল থাকে তাহলে সেটাও থাকতে পারতো। তো এইরকম ডাটাগুলোকে আমরা বলি ওয়াইডার ফর্ম ডাটা সেট। ওকে, ওয়াইডার ফর্ম ডাটা সেট, যেহেতু এটা ওয়াইড অনেক, দ্যাট মিনস এখানে সেপাল ল্যাং সেপাল ওয়াই, অর্থাৎ কলাম ওয়াইজ যত যত বেশি মানে যতগুলা কলাম, যত বেশি কলাম থাকবে তত ওয়াইডার ফর্ম হবে। হ্যাঁ, তো এইটাকে আমরা এখন কি করব? সিঙ্গেল দুইটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসবো।
এটাকে বলে মেল্টিং, ডাটা মেল্টিং। ওকে, ডাটা মেল্টিং কি জিনিস আমরা বলতেছি যে এই যে সেপাল লেন্থ, সেপাল ওয়াইড, পেটাল লেন্থ এবং পেটাল ওয়াইড। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাকে বলেন তো, সেপাল লেন্থ কতগুলা ভ্যালু আছে এখানে টোটাল আমাদের ডাটা অবজারভেশন থেকে? বলেন তো কেউ একজন, কারো কোনো মনে আছে কিনা যে সেপাল লেন্থের কতগুলো অবজারভেশন আছে এখানে টোটাল? কেউ একজন প্লিজ। 150। 150 অবজারভেশন আছে। ওকে, তাহলে এখন হচ্ছে, তাহলে তার মানে কি সেপাল ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড এদেরও 150টা অবজারভেশন আছে। এখন আমরা একটা কাজ করব, এরা কিন্তু ওয়াইডার ফর্মে, আমরা যেটা বললাম যে যত বেশি কলাম থাকবে তত সেটা হচ্ছে ওয়াইডার ফর্মের ডাটা হবে। ওকে, সো এখন আমরা ওয়াইডার ফর্মের ডাটাটাকে লং ফর্মের ডাটা করব, যেখানে অনলি দুইটা ভেরিয়েবল থাকবে। ওকে, সো এই জিনিসটা করব আমরা রিশেপ 2 প্যাকেজের মাধ্যমে, এবং এই যে ওয়াইডার ফর্মের ডাটাটাকে আমি লং ফর্মের ডাটা তৈরি করব, এটাকে বলে ডাটা মেল্টিং। ওকে, সো আমরা ইয়ে করব লং ডাটা। ওকে, লং ডাটা, লং ডাটা। ওকে, আমরা লিখবো মেল্ট ফাংশন। ওকে, এমইএলটি। ওকে, এমইএলটি মেল্ট ফাংশন লিখে আইরিশ, আইরিশ লিখবো। আইরিশ লিখে আমরা ইন্ডেক্সিং করবো। ওকে, আমরা কমা দিই, তার মানে হচ্ছে সবগুলো কলামকে কাউন্ট করবো 1:4। ওকে, 1:4। সো আমাদের কোডটা রেডি হয়ে গেছে। সো আমরা যদি কোডটা একবারে আউটপুট পেতে চাই, তাহলে এটা আমাদেরকে নিচে আরেকটু লং ডাটা এটা লিখতে হবে। ওকে, সো লং ডাটা যদি একবার আউটপুট পেতে চাই, সো আমরা এটা একটু রান দেই, মেল্টিং করি। ওকে, এখানে আমাদের মেল্টিং হয়ে গেছে, মেল্টিং হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটা কাজ করব, তাহলে আমাদের এখন ডাটাটা কি মেল্টিং হয়ে গেছে, এখন হচ্ছে আমাদের ডাটাটা মূলত আছে কি লং ডাটা হিসেবে। ওকে, তো আমরা একটু দেখে নিই যে লং ডাটাটা কি রকম হয়ে আছে। ওকে, লং আন্ডারস্কোর ডাটা। আচ্ছা, এখানে আন্ডারস্কোর দিয়েছি কারণ হচ্ছে যদি আমরা আরে কোনো ধরনের ডেটা ভেরিয়েবল ক্রিয়েট করি, এটা হচ্ছে দুইটা সিস্টেম। একটা হচ্ছে যদি আমি স্পেস দিতে চাই দুইটা ওয়ার্ডের মাধ্যমে মধ্যে, তাহলে আমাকে আন্ডারস্কোর দিতে হবে। আর যদি আন্ডারস্কোর না দিই তাহলে ডাটাটা ওটা ডাটা রান হবে না। হ্যাঁ, আর যদি আন্ডারস্কোর না দিই তাহলে আমাকে আন্ডারস্কোর না দিলে একসাথে লিখতে হবে। এই যে লং ডাটা, এটা এটা আন্ডারস্কোরটা কেটে দিয়ে একবারে লিখতে হবে লং ডাটা। সো আমরা একটু ভিউ করে দেখি লং ডাটা ভিউ কি হইলো, ভিউ লং ডাটা কিভাবে হলো, কিভাবে আসে। ওকে, এই যে আমাদের সেপার ল্যাঙ্ক কতগুলা ছিল? সেপার ল্যাঙ্ক কতগুলা ছিল? 150টা ছিল। 150টা। ওকে, তাহলে সরি, এখানে হচ্ছে তাহলে আমাদের দুইটা ভেরিয়েবল আসলে এখন, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ভ্যালু। ওকে, সো আমরা সেপার লেন্থ দেখবো, দেখবো 150 পর্যন্ত সেপার লেন্থ আছে কিনা এখানে। হ্যাঁ, এই যে 150, এই যে দেখেন 150, 150 পর্যন্ত সেপার লেন্থ আছে, তার মানে ডাটা যেটা 5.9 এখানে ওটা যেভাবে শুরু হচ্ছে ঠিক ওভাবেই থাকবে। হ্যাঁ, এরপরে কে আছে সেপার লেন্থ, সেপার লেন্থ এরপরে কি সেপার ওয়াইড, এ আছে 150টা, তার মানে 300 পর্যন্ত কে আছে, 300 পর্যন্ত সেপার ওয়াইড থাকবে। ওকে, এই যে 300 পর্যন্ত সেপার ওয়াইড, এরপরে কে আছে পেটাল লেন্থ, তার মানে হচ্ছে কি 450 পর্যন্ত পেটাল লেন্থ থাকবে, ঠিক না? 450 পর্যন্ত পেটাল লেন্থ থাকবে, 450 পর্যন্ত, সরি, এই যে 450 পর্যন্ত পেটাল লেন্থ দেখেন। এরপরে হচ্ছে পেটাল ওয়াইড শুরু হয়েছে 450, তার মানে কি আমার হচ্ছে 150 যোগ হচ্ছে, তার মানে 600 পর্যন্ত কে কে থাকবে, 600 পর্যন্ত থাকবে হচ্ছে আমার পেটাল ওয়াইড। এই যে পেটাল ওয়াইড, তাহলে পুরো ডাটাটা এখন কি লং ফর্মে চলে আসছে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার, আমরা বুঝতে পারছি ভাইয়া? রেসপন্স প্লিজ সবাই। জি ভাইয়া। এটা একটু বোঝা গেছে না? তাহলে আমাদের এখানে ভ্যারিয়েবল কটা থাকলো, দুইটা অনলি। ওকে, এইটা কারণ হচ্ছে আমরা একটু পরে বুঝতে পারবো। আমরা একটু নেমস লিখি, এখন নেমস লিখে দেখি লং ডাটাতে কয়টা ভেরিয়েবল শো করতেছে আমাদেরকে। ওকে, সরি, লং ডাটা, লং ডাটা। ওকে, লং ডাটা ভুল হয়েছে, লং ডাটা। ওকে, আমাদের দেখেন লং ডাটাতে অনলি দুইটা ভেরিয়েবল, বাট ওখানে আমাদের কিন্তু পুরো ডাটা সেটটাই আছে। লং ডাটাতে অনলি অনলি দুইটা ভেরিয়েবল, কিন্তু আমাদের পুরো ডাটাই কিন্তু ওখানে আছে। আমাদের ওয়াইডার ফর্মের ডাটা ছিল আমাদের, আহ, আমরা লং ফর্মেটের ডাটা তৈরি করেছি। ওকে, টু মেক লং ফর্ম ডাটা। ওকে, লং ফর্ম ডাটা। ওকে, এটা আমি কমেন্ট দিয়ে দিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারবো মেল্টিং ফাংশনটা কিসের জন্য ইউজ করা হয়েছে। এনিওয়ে,
তো এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লাইব্রেরি ggplot2 জিজি মানে হচ্ছে গ্রামার অফ গ্রাফিক্স, ওকে। লাইব্রেরি জিজি মানে হচ্ছে গ্রামার অফ গ্রাফিক্স। একটা ছোট্ট জিনিস দেখবো এখানে, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে যে আমরা লিখি যে পাবলিকেশন রেডি বক্স প্লট, ওকে, ইউজিং ggplot2 প্যাকেজ, ওকে। ওকে, এখানে কি করব আমরা, এখানে যেটা হবে সেটা হচ্ছে যে ggplot2 একটা প্যাকেজ, যে প্যাকেজটা দিয়ে বিভিন্ন ধরনের ডাটা ভিজুয়ালাইজেশন, বিভিন্ন ধরনের গ্রাফ, বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এই জিনিসগুলো করা যায়। অর্থাৎ এটাকে ডেটা ভিজুয়ালাইজেশন বলে। ডেটা ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে আমি বিভিন্ন ধরনের প্লট করতে পারবো, ওকে। বিভিন্ন ধরনের প্লট বা বিভিন্ন ধরনের গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, তারপর কোরিলেশন ম্যাট্রিক্স, এই জিনিসগুলো সবগুলো করবো। যত ধরনের ভিজুয়ালাইজেশন আছে সবগুলো এখানে করতে পারবো। এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রামার অফ গ্রাফিক্স, ওকে। জিজি মানে হচ্ছে গ্রামার অফ গ্রাফিক্স। তো ggplot2 এই প্যাকেজটা দিয়ে আমরা হচ্ছে একটা বক্স প্লট করবো যেটা পাবলিকেশন রেডি, এবং এটা আমরা থিসিস এবং পেপারে ইউজ করতে পারবো। সো একটু দেখবো আমরা সেটা। এই দুইটার মধ্যে আসলে ভেরিয়েশন আছে, যেটা নর্মাল বক্স প্লট ফাংশন ইউজ করে করেছি, এন্ড আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ggplot2 ইউজ করে করব। সেটা হচ্ছে আমরা প্রথমে লিখবো ggplot, ওকে। আমরা এখানে লেয়ার গুলা সম্পর্কে জানবো। ggplot2 যখন আমরা গ্রাফিক্স বা গ্রাফ প্রিপারেশন করব তখন এখানে অনেকগুলা লেয়ার আসবে, ওকে। লেয়ার মানে হচ্ছে স্তর। তো এই স্তরগুলো আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে তারা কাজ করে এবং এই স্তরগুলো আসলে বর্ণনা কি, ওকে। সো আমরা প্রথমে লিখবো ggplot, ওকে। ggplot লেখার পরে আমাদের ডাটা সেটের নাম লিখবো। আমরা এখন লং ফর্মের ডাটাটা দিয়ে কাজ করবো, ওকে। লং ডাটা, ওকে, লং ডাটা। এরপরে লিখবো আমরা এইএস মানে হচ্ছে অ্যাস্থেটিক, ওকে। এইএস মানে হচ্ছে অ্যাস্থেটিক। দেখেন আমার এখানে ওই যে চ্যাট জিপিটির ইয়ে করা কানেকশন দেওয়া আছে, তো এই জন্য হচ্ছে এইএস এর সাথে কি হবে ভ্যারিয়েবলটা এখানে সবকিছু ও বলে দিচ্ছে আমাকে, হ্যাঁ। তো এটা আপনারা যদি আপডেটেড ভার্সনটা নেন এবং চ্যাট টিআর একটা প্যাকেজ আছে সেটা ইনস্টল দিলে এখানে আপনাদের ওখানে শো করবে যে এরপরের কোডের স্ট্রাকচারটা কি হবে এবং কি লিখবো আমরা অ্যাকর্ডিং টু মাই ডেটা সেট। তো আমরা এখানে কি করলাম যে প্রথমে লিখেছি ggplot, ওকে। আমরা ggplot করব যেহেতু, এখানে আমরা কি করেছি প্রথমে লং ডাটা লিখেছি, হ্যাঁ। লং ডাটা মানে হচ্ছে আমাদের যে ডেটা সেটটার নাম। আমার ডেটা সেটটাতে কয়টা জিনিস আছে, একটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে ভ্যালু। এই দুইটা জিনিস আছে, কিন্তু মূলত আইরিশ ডাটা সেটের ওই যে টোটাল 150টা ডাটা সেট, প্রত্যেকটা রেসপন্স ভেরিয়েবলের সবগুলাই কিন্তু ওখানে আছে। তো ভেরিয়েবলের নাম যেহেতু আলাদা করা আছে এখানে সবগুলাই, তাহলে আমরা এখানে এই ggplot2 লং ডাটা এখানে যেটা করব, এটা তো সুবিধা কেন আমরা লং ফর্মের ডাটাটা তৈরি করলাম। এটার সুবিধা হচ্ছে যে আমরা এক্স এক্সিস এখানে হচ্ছে একটা এক্সিস কাউন্ট করব। এক্স এক্সিসে আমরা হচ্ছে ভেরিয়েবল গুলাকে রাখবো আর ওয়াই এক্সিসে হচ্ছে আমাদের ভ্যালুটাকে রাখবো, ওকে। এই জন্য হচ্ছে আমরা মূলত এই দুইটা পোর্শন করলাম, আর না হলে আমাদেরকে আলাদা আলাদা করে ggplot করা লাগতো। এই জন্য আমরা মেল ফাংশন দিয়ে প্রথমে ওয়াইজার ফর্মের ডাটাটাকে লং ফর্মে করে জাস্ট দুইটা ভেরিয়েবল রাখছি। এখন এই দুইটা ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব। একটা হচ্ছে শুধু ভেরিয়েবল আর একটা হচ্ছে ভ্যালু, এই দুইটা ভেরিয়েবল। সো আমরা প্রথমে লিখেছি ggplot2, দেন আমরা প্যারেন্থেসিস দিয়েছি, দেন আমি আবার লিখতেছি কোডটা, আবার একটু সবার জন্য বোঝার সুবিধা হয় যেন। ggplot এখানে ggplot2 না, শুধু ggplot লিখবো। দেন প্যারেন্থেসিসের ভিতরে আমার ডাটা সেটের নাম লিখবো, ওকে, লং ডাটা। দেন হচ্ছে এইএস মানে হচ্ছে অ্যাস্থেটিক মানে হচ্ছে কি, আমরা অনেক সময় বলি না অ্যাস্থেটিক স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে মানসিক প্রশান্তি, কিন্তু এখানে প্রোগ্রামিং এর ভাষায় অ্যাস্থেটিক মানে হচ্ছে এক্স এক্সিসে কে থাকবে, ওয়াই এক্সিসে কে থাকবে। অর্থাৎ এটা ইটস এ কাইন্ড অফ ম্যাপিং, ওকে। অর্থাৎ এনভায়রনমেন্ট, এটাকে এনভায়রনমেন্টও বলে বা ম্যাপিংও বলে, যে এক্স এক্সিসে কে থাকবে, ওয়াই এক্সিসে কে থাকবে, ওকে। সো অ্যাস্থেটিক লেখার পর আবার প্যারেন্থেসিস দিব আমরা, ওকে। প্যারেন্থেসিস দিয়ে এক্স ইকুয়াল লিখবো আমরা ভ্যারিয়েবল, ওকে। এখানে কিন্তু ডাবল ইনভার্টেড কমা দিব না আমরা, ওকে। এটা ডাটা সিনট্যাক্সটা এরকম বা কোডের স্ট্রাকচার এরকম। আর ওয়াই অক্ষে কে থাকবে, ভ্যালু থাকবে, ওকে। যেভাবে আছে ঠিক সেভাবে। এইখানে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এখন আমি আর কে বলবো যে ফিল ইকুয়াল হচ্ছে ভ্যারিয়েবল। আর কে আমি বললাম যে তুমি যে গ্রাফটা তৈরি করবা, এটা এক্স এক্সিসে থাকবে ভ্যারিয়েবলের নাম, ওয়াই এক্সিসে থাকবে ভ্যালুগুলা। ওই যে প্রত্যেকটা রেসপন্স ভেরিয়েবল 150টা করে ভেরিয়েবল, তাদের পোর্শনটা থাকবে, হ্যাঁ।
আর ফিল ইকুয়াল টু ভেরিয়েবল লিখেছি, ফিল ইকুয়াল ভেরিয়েবল, এটার মানে হচ্ছে আমি আর কে বললাম যে তুমি ওই যে তোমার ওখানে ভেরিয়েবলে যে চারটা টাইপ আছে, হ্যাঁ, চারটা টাইপ, অর্থাৎ সেপার লাইন, সেপার ওয়াইড, পেটাল লাইন, পেটাল ওয়াইড, চারটা টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে তুমি ভ্যারিয়েবল, অর্থাৎ চারটা আলাদা আলাদা ভ্যারিয়েবলের তুমি আমাকে বক্স প্লট করে দিবা। ওকে, চারটা আলাদা আলাদা করে ভ্যারিয়েবলের বক্স প্লট করে দিবা। আমরা একটু এইটুকু অংশ রান দেই। ওকে, এইটুকু অংশ রান দেই, দেখি কি হয়। ওকে, ওকে, আমরা একটু জুম করি এটা। এই যে দেখেন এখানে একটা একটা এই পপ আপটাতে আমরা দেখি একটা জুম গ্রাফটাতে একটা স্ট্রাকচার দাঁড় হয়ে গেছে, ঠিক আছে না? দেখেন সেপার লেন্থ, সেপার ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, ভ্যারিয়েবল এই পাশে হচ্ছে ভ্যালু। ওকে, সো আমাদের একটা ফরম্যাট তৈরি হয়েছে এবং এখানে একটা কি ডার্ক শেডেড আমরা জিনিস দেখতে পাচ্ছি, স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই যে লাইনগুলো দেখতেছি এখানে সাদা সাদা লাইনগুলো, এগুলোকে বলে গ্রিড লাইন। আর এইটা হচ্ছে, আর এই যে শেডের একটা ভার্সন দেখতেছি বা শেড পোর্শনটা দেখতেছি, এটা হচ্ছে থিম। ওকে, এটা হচ্ছে থিম, এইটাকে বলে থিম আর কি। আমরা মূলত এই গ্রাফটার কিছু ভাষা আছে, অর্থাৎ গ্রাফের কিছু পোর্শনের নাম আছে, এই জিনিসগুলো আমরা শিখবো। অর্থাৎ এইখানে পুরো গ্রাফটার একটা লেআউট তৈরি হয়ে গেছে, এইটুকুর মধ্যে যে একটা গ্রাফ হবে। ওকে, এখনো গ্রাফ আমাদের তৈরি হয়নি। তো এখন হচ্ছে আমরা এইটুকু বুঝতে পেরেছি, এখন আমরা কোডটা আবার একটু এক্সটেন্ড করবো। ওকে, লং ডাটা, লং ডাটা, দেন আমরা এইএস লিখবো। এইএস মানে অ্যাস্থেটিক, অ্যাস্থেটিক মানে হচ্ছে এক্স এক্সিসে কে থাকবে আর ওয়াই এক্সিসে কে থাকবে। ওকে, ওয়াই এক্সিসে কে থাকবে, তাহলে কে থাকবে ভ্যালু। ওকে, আচ্ছা, আমরা বলেছিলাম যে তুমি ফিল ইকুয়াল ভ্যারিয়েবল। ওকে, তুমি আমাকে ভ্যারিয়েবল, চারটা ভ্যারিয়েবলের নাম অনুসারে আমাকে বক্স প্লট তৈরি করে দিবে, এরপরে প্লাস দিতে হবে, এরপরে আর একটা লেয়ার অ্যাড হবে। ঠিক আছে, আমরা কি করব, বক্স প্লট করব। ওকে, সো আমরা লিখবো জিওম, জিওম লিখে আন্ডারস্কোর দিয়ে বক্স প্লট। ওকে, বক্স প্লট লিখলে এই যে জিওম বক্স প্লট এই যে দেখা যাচ্ছে। ওকে, এটা ক্লিক করব, এই যে জিওম বক্স প্লট। ওকে, সো আমরা কি করলাম, জিওম বক্স প্লট করেছি। ওকে, জিওম মানে হচ্ছে জিওমেট্রি থেকে আসছে, জিওম, জিওম মানে হচ্ছে এটা একটা লেয়ার। জিওম মানে হচ্ছে আমি যেই জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটাকে লিখতে হবে। যদি আমি আমি ডট প্লট বা লাইন প্লট তৈরি করতে চাই তাহলে জিওম, জিওম লিখতে হবে ডট প্লট। আবার যদি জিওম শুধু আমি স্ক্যাটার প্লট করতে চাই তাহলে লিখতে হবে জিওম পয়েন্ট, শুধু পয়েন্ট, ডট বা শুধু পয়েন্ট লিখলে স্ক্যাটার প্লট হবে। ওকে, সো জিওম বক্স প্লট মানে হচ্ছে আমি বক্স প্লট তৈরি করব। ওকে, এইখানে হচ্ছে সবকিছু শেষ। এখন আমরা এইটুকু এইটুকু রান দেই। ওকে, এইটুকু রান দেই, কি হয়, এই যে ভাইয়া দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের যে এখন আমরা যে গ্রাফটা দেখতেছি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পাবলিকেশন রেডি বক্স প্লট হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা চাইলে আমরা থিসিসে অথবা পেপারে ইউজ করতে পারবো যদি আমরা দিতে চাই যে আমার ডেটা সেটের নর্মাল ডিস্ট্রিবিউশনের রেঞ্জটা কিরকম ছিল। ওকে, সো এটা হচ্ছে আমাদের একটা পাবলিকেশন রেডি বক্স প্লট এবং এটা খুবই সুন্দর একটা বক্স প্লট এবং অ্যাকসেপ্টেবল। আমরা এখানে হচ্ছে যে কালার শো করেছি, আমরা ওই যে ডার্কে বলেছিলাম যে তুমি আমাকে ভ্যারিয়েবল ওয়াইজ হচ্ছে, আমরা ফিল ইকুয়াল ভ্যারিয়েবল লিখেছি, এইটা মানে হচ্ছে যে তুমি আমাকে ভ্যারিয়েবল ওয়াইজ আলাদা আলাদা চারটা চারটা বক্স প্লট তৈরি করবে এবং চারটার কালার থাকবে আলাদা। সে আমাকে এই জন্য এই যে ভ্যারিয়েবল সেপার লেন্থ, সেপার ওয়াইড, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, কালার সহ এখানে আমাদের একটা লিজিয়ান শো করছে যে কোনটার নাম কি ভ্যারিয়েবল। ওকে, এটা সে আমাদেরকে বলে দিয়েছে এখানে। সো উই ক্যান ইউজ তাহলে দিস। ভাইয়া, ফিল হ্যাঁ, যে কোডটা, এই কোডটাতে ফিল ওয়ার্ডটা কি মেইনলি আর কি এটা বলছে যে আমাকে হচ্ছে ভেরিয়েবল ওয়াইজ হ্যাঁ, ভেরিয়েবল কালার, ভিন্ন ওয়াইজ ভিন্ন কালার দিয়ে। আলাদা আলাদা, এক্স্যাক্টলি ভেরিয়েবল ওয়াইজ আলাদা আলাদা কালারের তুমি হচ্ছে আমাকে বক্স প্লট করে দিবা। এই জন্যই আমরা কিন্তু কি করেছি, আমরা হচ্ছে ওই যে ওয়াইডার ফর্মেট ডাটাটাকে আমি লং ফর্মেট ডাটা করেছি, কারণ ওখানে অনলি দুইটা ভেরিয়েবল ছিল। যদি আমার ওয়াইডার ফর্মেট ডাটা থাকতো তাহলে ওই ডাটা তাহলে ওই ফর্মটা এখানে কাজ করতো না। এই জন্য আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে আসছি, সবগুলা ভেরিয়েবলকে সিরিয়ালি নিয়ে আসছি। ওই ডাটাই ছিল আমার, কোনো ডাটা চেঞ্জ হয়নি, জাস্ট ওয়াইডার ফর্মেট ডাটাটাকে লং ফর্মেট ডাটাটাতে উল্টাই নিছি আমরা। এটা কেন করেছি, এই কারণটা করানোর জন্য যে আমি এখানে ফিল ইকুয়াল ভেরিয়েবল লিখবো এবং এটা কোডের সিনট্যাক্স। হ্যাঁ, ggplot2 এর কোডের সিনট্যাক্স এটা, যে ফিল ইকুয়াল যদি আমি এখানে ভেরিয়েবল লিখি তাহলে সে আমাকে
আলাদা আলাদা করে ফিল ইকুয়াল ভেরিয়েবল যেটা দিয়েছে সেই অনুযায়ী সে আমাকে, সেটা বক্স প্লট হতে পারে, সেটা স্ক্যাটার প্লট হতে পারে, সেটা লাইন প্লট হতে পারে, যে কোনো হতে পারে, ওকে, লাইন গ্রাফ হতে পারে, সেটা সে আমাদেরকে করে দেবে এইভাবে। সো দিস ইজ a publication ready box plot. We can use this for thesis and in case of scientific article or paper. তো এখন এখানে হচ্ছে আমরা থিম অ্যাড করতে পারবো, ওকে, এখানে হচ্ছে থিম অ্যাড করতে পারবো। আমরা একটু যাই, যে কোডটা একটু কপি নিয়ে নিলাম আমরা, আমি কোডটা আবার লিখতেছি না, পরে কপি নেই। এখানে হচ্ছে থিম অ্যাড করতে ভাইয়া পারবো। এই কোডে জিওম বক্স প্লট দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছি, কিন্তু ওটার মাঝখানে কিছু লিখে নাই, মানে এখানে কিছু তাহলে এখানে ওটা লিখিনি কিভাবে আমরা, করছে? এখানে যদি লিখতে চাই, কাস্টমাইজ করতে চাই, এখানে আরো অনেক কিছু লেখা যাবে, কালার প্যালেট ট্যালেট সব এখানে ঠিক করা যাবে, ওকে, এখানে আরো অনেক কিছু লেখা যাবে। তো আমরা এখন যেহেতু জিটি প্লটের আমরা যেহেতু শুরু করিনি, এটা জাস্ট একটা ইনিশিয়াল স্টেজে আছি আমরা, সো এখন ওইদিকে এত ডিটেলস পোর্শনে যাচ্ছি না। পরে আস্তে আস্তে জিটি প্লট 2 এর আমরা এক্সট্রা ক্লাস থাকবে আমাদের, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, দ্যাট মিনস যেটা ভিজুয়ালাইজেশন আলাদা প্লট ক্লাস থাকবে, ওখানে আমরা দেখবো আরো ভালো মতো। ঠিক আছে আপু, মানে এখন যতটুকু করানো ভাইয়া হচ্ছে এইটুকু আপনাদের বোধগম্য হচ্ছে কিনা বা বুঝতে পারতেছি কিনা? জি ভাইয়া ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ডাটা সেট দিয়েও আমরা এটা করতে পারবো, ওকে। সো আমরা একটু কপি নিয়েছি, এরপরে হচ্ছে আমরা একটু আরেকটা থিম অ্যাড করবো, ওকে, থিম অ্যাড করা যায় এখানে। এই যে থিম লিখলে অনেক কিছু আসবে, ওকে, থিম ভয়ে থিম লিখে অনেক কিছু জিনিস আসবে। তো নর্মালি থিম বিডাব্লিউ ক্লাসিক ডার্ক এগুলো আমরা ইউজ করতে পারবো, গ্রে ইউজ করতে পারবো, এইটা ইউজ করতে পারবো, অনেকগুলো। যেমন থিম আমরা যেমন লিখি, আমরা যদি লিখি থিম, হ্যাঁ, থিম থিম লিখে ক্লাসিক লিখতে পারবো, ওকে, থিম ক্লাসিক দিলাম, এই যে থিম ক্লাসিক, ওকে, ক্লাসিক থিম দিয়ে এখন কোডটা রান দেই, ক্লাসিক থিম দিয়ে এখন কোডটা রান দেই। এই যে এখন দেখেন ক্লাসিক থিম দিয়ে কোড রান দিয়েছি, দেখেন এখন কিন্তু ডাটা ওই যে ইয়েগুলো আমাদের একটাও নাই, ওই যে ভিতরে যে গ্রিড লাইন গুলো ছিল এবং শেড যে একটা শেডেড একটা কন্ডিশন ছিল সেটা কিন্তু নাই, ওকে। সো এইভাবে আমরা বিভিন্ন ধরনের গ্রাফ তৈরি করতে পারবো। এখন থিম ক্লাসিক আছে, এরপর আমরা একটা কাজ করি, এটা কপি নেই, দেখি তো আমরা একটু অন্য একটা থিম দিব। আজকে ক্লাসটা মোটামুটি শেষ এখানে, বাট আমরা শুধু একটু দেখবো কিছু থিম ক্লাসিক, আমরা থিম থিম আছে, থিম বিডাব্লিউ দিয়ে দেখি কি বলে, ওকে, থিম বিডাব্লিউ, এই যে থিম বিডাব্লিউ দিলে একটা প্যানেল বর্ডার যোগ হবে, ওকে, এই যে এটা একটা প্যানেল বর্ডার, এটাকে বলে প্যানেল বর্ডার, ওকে, এই যে একটা বর্ডার অ্যাড হয়েছে এখানে, এটাকে বলে হচ্ছে একটা প্যানেল বর্ডার, ওকে। এইভাবেও দিতে পারবো আমরা যেভাবে চাই আর কি। আবার এই যে আমরা যে প্যারেনথেসিস গুলো দিয়েছি এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে কিন্তু আরো কাস্টমাইজ করার জন্য অনেক কিছু লেখা যায়, হ্যাঁ। সো আমরা ওইদিকে যাচ্ছি না, ওটা আমরা পরে আসবো। আমরা এই কালার গুলো যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, এই সাপোজ এই কালার গুলো চেঞ্জ করবো, ওকে। তো আমরা আমাদের যে থিম, আমি সবসময় এই থিম বিডাব্লিউ আছে তো এখানে, আমি সবসময়, সরি, আমি সবসময় ওই যে ইয়ার থিমটা পছন্দ করি, গ্রে থিমটা, গ্রে থিমটা, এই যে থিম বিডাব্লিউ আছে, থিম আন্ডারস্কোর গ্রে, গ্রে যেটা এটা পছন্দ করি আমি। আহ আচ্ছা, প্লাস হচ্ছে আচ্ছা এই কোডটা রান দিই আমরা। আচ্ছা এই কোড এখানে যে কোডের যে কোনো জায়গায় কার্সর রেখে রান দিলেই হবে, হ্যাঁ, এই যে আমরা কোডটা রাখলাম যে কোনো জায়গায় রাখলেই হবে, শেষে বা পিছনে, ওকে। এই যে আমি এই থিমটা বেশি পছন্দ করি, হ্যাঁ, এখানে একটা শেডেড কন্ডিশন থাকে এবং এটা দেখতে ভালো লাগে আমার কাছে, আমি এটা প্রিফার করি আর কি। সো এইটা গেল। এখন হচ্ছে থিম গ্রে থিম, হ্যাঁ, আমি এখানে একটা আমরা একটা ইয়ে করব, আহ, একটা আরেকটা লেয়ার অ্যাড করবো, হ্যাঁ, এটাকে বলে স্কেল ফিল, স্কেল আন্ডারস্কোর ফিল ব্রিওয়ার, একটা অপশন পাবো, ব্রিওয়ার, স্কেল আন্ডারস্কোর ফিল ব্রিওয়ার, ওকে, ব্রিওয়ার, এই যে স্কেল ফিল ব্রিওয়ার, ওকে, স্কেল ফিল ব্রিওয়ার, এইটা আমরা লিখবো স্কেল ফিল ব্রিওয়ার লিখে আমরা এখানে লিখবো প্যালেট, ওই যে ওই প্যালেট লেখা আসছে, ওকে, প্যালেট, ওকে, প্যালেট ইকুয়াল ডাবল ইনভার্টেড কমা সেট সেট টু, ওকে, সেট টু। আমরা এটা মানে হচ্ছে যে আমি এই যে কালার গুলো আছে না, প্রত্যেকটা যে কালার গুলো, এই কালার গুলো আমি আলাদা আলাদা চেঞ্জ করতে পারবো, ওকে। যেমন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সেট টু দিয়ে, হ্যাঁ, এখন কালার চেঞ্জ হয়ে গেছে না,
দেখেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। সেট 2 আছে, আমি যদি সেট 1 দেই দেখি কি হয়। সেট 1 দেই, সেট এটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে। সেট 3 দেই আমরা, সেট 3 দেই, সেট 3 আছে। এটা এক এক সময় এক এক রকম হবে, হ্যাঁ। 6 দেখি কি হয়। এখন কালার চেঞ্জের জন্য ওয়ার্নিং, একটু ওয়ার্নিং দিচ্ছে আমাদের, একটু ওয়ার্নিংটা দেখি কি হয়, কি বলতেছে ও। ওয়ার্নিং আননোন প্যালেট সেট সেট 2, আচ্ছা এনিওয়ে এখানে হচ্ছে সেটের এটা মনে হয়, দেখি এটা মনে হয় বড় হাতের সেট 2। হ্যাঁ এটা বড় হাতের হবে, সরি আমাদের এটা ভুল হয়েছিল। সেট 2, এই যে এখন দেখো আলাদা আলাদা কালার হচ্ছে, এসটা কিন্তু বড় হাতের, হ্যাঁ। আর প্যালেট বানানটা একটু খেয়াল রাখবো আমরা। প্যালেট মানে হচ্ছে যে যদি আর আর এর কোডের কোথাও আমরা প্যালেট অপশনটা দেখতে পাই তাহলে আমরা বুঝবো যে সেটা কালারের সাথে কানেক্টেড, ওকে। সো সেট 2 দিয়েছি আমরা, এখানে যদি আমরা সেট 1 দিই, এসটা বড় হাতের, হ্যাঁ এটা খেয়াল রাখবো একটু, আমারও মাঝে মাঝে ভুলে যাই আমি। সেট 1 দিই আমরা, দেখি কি কালার হয়। এই দেখেন এখন কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সেট 1। সো উই ক্যান সেট 1, সেট 2, সেট 3, হুইচ ওয়ান উই লাইক মোস্ট, ওকে। সেটা আমরা দিতে পারবো। এন্ড আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এটা আউটপুট নিয়ে নিব, যে জুম জুম করলে আমরা এটা জুমে দেখতে পারবো, ওকে। এই যে জুম দেখতে পারবো, ওকে। আর এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো, এক্সপোর্ট এই ফাইলটাকে এক্সপোর্টে গিয়ে সেভ অ্যাজ ইমেজ এখানে যাব, ওকে। সেভ অ্যাজ ইমেজে গিয়ে আমি এটা আপডেট দিয়েছি, তো আপডেটে একটু চেঞ্জ আসছে এখানে। তো এখানে আমরা ইমেজের ফরম্যাটটা দিব পিএনজি, আমি সবসময় পিএনজি তে করে করতে মানে পছন্দ করি। এরপর এখানে জেপিইজি আছে, টিফ আছে, বিএমপি ফাইল, মেটা ফাইল আছে, অনেকগুলো আছে, যে কোনো একটাতে আমরা এক্সপোর্ট করতে পারবো। এরপরে ওয়াইড কতটুকু হবে, হাইট কতটুকু হবে, ওকে, এটা আমি ফিক্স করে দিতে পারবো। এখানে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও আছে, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও মানে হচ্ছে আমি যদি ওয়াইড ফিক্স করে দিই তাহলে হাইটটা অটোমেটিক নিয়ে নিবে, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও মেইনটেনেন্স, ওকে। তো আমি এখানে এটা দেই না, কারণ হচ্ছে অনেক সময় এটা উল্টা পাল্টা হয়ে যায়। তো আমি এটা সবসময় ব্ল্যাঙ্ক রাখি, এটা আমরা দিব না এখানে, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকে। এটা হচ্ছে এরকম যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে টিক চিহ্নটা উঠাই দিব। দেওয়ার পরে ওয়াইড আমরা একটু বাড়াই দিলাম, 420 আছে তো 500 দিলাম, হ্যাঁ। আর এখানে হাইট একটু 294 আছে, আমরা 350 করে দিলাম, ওকে। 350 একটু বড় করে নিলাম আমরা। আচ্ছা এইখানে নিচে যেটা হচ্ছে ভিউ প্লট আফটার সেভিং এন্ড ইউজ ডিভাইস পিক্সেল রেশিও, এটা সেম রাখবো। এখন সেভ দিব, আমরা একটা নাম দিয়ে দিব, ওকে। যাদের ভার্সন 4.3.3 বা 4.4 সামথিং এরকম, তাদের ভার্সনে এটা হচ্ছে এই যে প্লটটার নাম, এটা হচ্ছে ওইখানেই দেওয়া থাকতে পারে। ওই যে পপ আপটা আসতেছে ওখানে, সেভ অ্যাজ পপ আপ যেটা আসতেছে সেখানেই আসতে পারে। আর আমার এখানে এটা আপডেট দিছি, তো আপডেট দেওয়ার পরে দেখি এরকম হচ্ছে। তো এখানে হচ্ছে আমরা যে ফাইলটা অর্থাৎ যে ইমেজটা, এটা আমরা এটা একটা ক্যাপশন দিয়ে এটাকে সেভ করতে হবে। তো ফাইলের নাম দিলাম যে বক্স প্লট, ওকে। অথবা আমরা লিখলাম যে পাবলিকেশন রেডি বক্স প্লট, ওকে। পাবলিকেশন রেডি বক্স প্লট। সো সেভ এস টাইপ পিএনজি আছে, এখন আমরা এটাকে সেভ দিব, ওকে। সেভ দিয়েছি, সেভ করার পর আমার এখানে একটা শো করবে প্রিভিউ, যে আমার এটা ফাইলটা কিভাবে সেভ হলো। এই যে এটা হচ্ছে আমার প্রিভিউ, ফাইলটা এভাবে সেভ হয়েছে, ওকে। সো এটা হচ্ছে আমার পাবলিকেশন রেডি বক্স প্লট। আমরা এটাকে চাইলে আমরা পেপারে ইউজ করতে পারবো। সো আমি আজকে এটা ক্লোজ করে দিলাম, একটু সেভ দিয়ে দিই। এটা আমাদের R6 ক্লাস, সরি R4 না, আমাদের 4 6 ক্লাস, ওকে। ওকে, তো কারো কোনো কোয়ারি আছে কিনা একটু প্লিজ, এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা। কারো কোনো কোয়ারি আছে? হ্যালো, ভাই কারো কোনো কোয়ারি আছে? না ভাইয়া, বুঝতে পারছি আজকে আমরা বুঝতে পর্যন্ত। পারছি তো না? জি ভাইয়া। কঠিন লাগতেছে নাকি কারো? কারো কি কঠিন লাগতেছে?
দিলশাদ ভাই? না ভাইয়া, সমস্যা নাই। ঠিক আছে। অনন্যা আপু? আপু মনে হয় মাইক্রোফোনের প্রবলেম মেবি। ইয়া, মুগ্ধ? সমস্যা নাই ভাইয়া। ওকে, বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, প্র্যাকটিস করতে আপনারা সবাই কাইন্ডলি একটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। কারো কোনো কোয়ারি না থাকলে আমি ক্লোজ করে দিব আর কি। ডাটা এগুলো সব দিয়ে দিচ্ছি আমি। কোডে কারো কোনো প্রবলেম আছে কোডিং এ? আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট মেইনলি। আচ্ছা, একটু আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এরপরে ক্লাসগুলো কাইন্ডলি কেউ মিস দিবেন না। এখন হচ্ছে রেগুলার ক্লাস হবে আমাদের। আহ, কেউ মিস করবো না আমরা, যাতে করে আহ, প্রতি মানে আমি একদিন পর পর ক্লাস নিবো এখন আর কি। তো আজকে এই প্রশ্নটা ভাইয়া, আরেকটা। হ্যাঁ, বলেন আপু। কোডিং নিয়ে আমার ইন জেনারেল একটা কোয়েশ্চেন ছিল যে প্লিজ প্লিজ। আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইনের উপর কি কোডিং ভ্যারি করে, মানে সিআরডি অথবা হ্যাঁ, কোড আলাদা আলাদা। আরসিবিটি? জি আপু, হ্যাঁ, কোড আলাদা আলাদা আছে। এক্ষেত্রে ভাইয়া বক্স প্লটের জন্য আমরা যে কোডগুলো ইউজ করতেছি ওটাও কি আলাদা হতে পারে সিআরডি অথবা আরসিবিটির জন্য? না, এখানে হচ্ছে ওই আমরা যখন ডাটা যখন কাজ করব তখন বক্স প্লটের জন্য সেম জিনিসটা আমরা ওখানে ইউজ করতে পারবো। ওকে, বক্স প্লটের জন্য সেম জিনিসটা ইউজ করতে পারবো, কিন্তু যখন আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্টেড অ্যানালাইসিস করব তখন হচ্ছে আমাদের আলাদা আলাদা কোডে যেতে হবে। হ্যাঁ, আরসিবির জন্য আলাদা, সিআরডির জন্য আলাদা, স্প্লিট স্প্লিট প্লটের জন্য আলাদা, স্প্লিট প্লটের জন্য আলাদা, সবগুলোর জন্য আলাদা। ওকে, সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল ফ্যাক্টরের জন্য আলাদা আলাদা কোড সবগুলো। বাট সিমিলার, অনেক কোডগুলো সিমিলার। একটা কোড বুঝতে পারলে বাকি কোডগুলো ইজিলি বুঝতে পারবো আমরা। ওইদিকে আমরা যখন যাব সেদিন ওইখানে আলাপ করবো ডিজাইন অফ এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিস গুলো। আমরা মেইনলি ম্যানুয়ালি প্রথমে করব, দেন আমরা একটু আর একটা সিঙ্গেল লাইনে কোডে যাব, যাতে করে একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে সবগুলোর জন্য একবারে অ্যানালাইসিস করা যায় আর কি। হ্যাঁ, ওখানে ডিজাইনের আচ্ছা জন্য ভাই। একটু আমরা একটা প্যাকেজ ইউজ করব, ডিওই বায়ো রিসার্চ। ডিজাইনের জন্য অনেকগুলো প্যাকেজ আছে, অ্যাগ্রোয়ার প্যাকেজ আছে, তারপর হচ্ছে এগ্রিকোলি আছে, তারপর ডিওই বায়ো রিসার্চ আছে। এগ্রিকোলি প্যাকেজটা অনেক ভালো, কিন্তু ওখানে যেটা হয় যে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা করে করতে হয়, এটা একটা প্রবলেম। কিন্তু আমরা যদি ডিওই বায়ো রিসার্চের প্যাকেজটা ইউজ করি তাহলে একটা সিঙ্গেল লাইনের কোড দিয়ে যতগুলো নিউমেরিক রেসপন্স ভেরিয়েবল আছে সবগুলোর জন্য একবার অ্যানালাইসিস হয়ে চলে আসবে। সো আমরা দেখবো ওই কোডগুলো, আমরা যাব যখন ডিজাইন অফ এক্সপেরিমেন্টে যাব। আপাতত যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন চেক আপ, এটা হচ্ছে বিফোর অ্যানালাইসিস, এটা ভেরি ইম্পর্টেন্ট ওয়েদার উই উইল গো ফর প্যারামেট্রিক or নন প্যারামেট্রিক টেস্ট। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আফটার ডিটারমাইনিং প্যারামেট্রিক or নন প্যারামেট্রিক টেস্ট, দেন উই উইল মুভ অন টু দ্য নেক্সট ডিসিশন। আমরা যদি নর্মাল ক্লাসিক্যাল ওয়ালিস টেস্ট, দ্যাট মিনস প্যারামেট্রিক টেস্ট করে, তাহলে প্যারামেট্রিক টেস্টে যাব। বা ডিজাইনের ক্ষেত্রে অ্যানোভাতে যাব, কোরিলেশন ম্যাট্রিক্স করবো, টি টেস্ট করতে পারবো দুইটার মধ্যে করলে। তো যাই হোক, অনেকগুলো আছে আর কি। তো আস্তে আস্তে আমরা আসবো ওখানে আর কি। সো এখনকার ক্লাসগুলো প্রত্যেকটাই খুব বেশি ইম্পর্টেন্ট। সো আমরা যেন কাইন্ডলি ক্লাসগুলো মিস না করি আর কি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন লাইভ কোডিং দেখবো, লাইভ কোডিং দেখলে কিন্তু আমাদের অনেক আইডিয়া হয়ে যায়, বিশেষ করে কথাগুলো। অ্যাটলিস্ট আমার কথাগুলো আপনাদের মাথায় থাকবে যে এই জিনিসগুলো, এই জিনিসটা ইন্ডিকেট করছিল। এই লাইভ ক্লাসের লাইভ সেশনে আমি কিন্তু লাইভ কোডিং এখানে দেখাচ্ছি ডিরেক্টলি। তো এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনি লাইভ কোডিং দেখলে আপনার মাথার মধ্যে অনেক কিছু এমনিতে ঢুকে যাবে, যখন আপনি আবার ফার্দার ভিডিও দেখবেন, আবার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য আমি বলি যে আপনারা কাইন্ডলি একটু ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। লাইভ কোডিং দেখলে আপনাদের অনেক কোডিংটা ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাস। বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইশেস ফর এভরিওয়ান, হ্যাপি প্র্যাকটিস। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ক্লোজ করতেছি, হ্যাঁ।